পাগল যখন প্রলাপ বকে তার প্রলাপ বকার ধরনটা কিন্তু অন্যরকম। আবার যখন একজন সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, তখন যখন সে প্রলাপ বকে সেই প্রলাপ কিন্তু আবার অন্যরকম। দুইটা দুই রকম। প্রথম জন যিনি তিনি আসলেই পাগল, এই জন্য তার প্রলাপের কোনো আগা মাথা ঠিক পাবেন না। কিন্তু দ্বিতীয় জন যিনি মানসিকভাবে কোনো না কোনোভাবে অস্থিরতার কারণে পাগলামি করা শুরু করেছেন, মানে প্রলাপ বকতে শুরু করেছেন, তার ওই প্রলাপের মধ্যে সবগুলো কথাই আপনি সত্য পাবেন। তিনি কাউকে না কাউকে ইঙ্গিত করে বলছেন, হয়তো নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, শ্বশুর শাশুড়ি, আপনাকে, বন্ধুকে, যে কোনো লোককে সে ইঙ্গিত করে কথা বলতে পারে। এতে হচ্ছে কি যে নিজের ভেতরের ফ্রাস্ট্রেশনটা সে বের করতে পারে, যে কথাটা সরাসরি আপনাকে বলতে পারছে না সে। তো আমিও আপনাদের সাথে সেই কথাগুলোই বলি, যে কথাগুলো বললে ভাল লাগে। বিশেষ করে এই যে 1 ঘন্টা বা অনেক সময় আরও কিছু সময় কম, আমি যা মন চায় যেইভাবে পারি একেবারে কোনো দিকে খেয়াল না রেখে আপনাদের সাথে কথা বলতে পারি, সপ্তাহে 1 বার। আল্লাহর কাছে শুকরিয়া যে তাও আমি পারছি। আর যদি জিজ্ঞেস করেন শরীর কেমন, এই মুহূর্তে শরীরে জ্বর আছে একদম বর্ডারে, মানে যে 100-তে। আর এটা আমার কাছে কিচ্ছুই লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার ডাস্ট অ্যালার্জি, তো আমি একটু শান্তিতে থাকতে পারি না। তো যদি একটা হাঁচি দেবো শুরু হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো শুরু করি আগে আজকে ইরানকে নিয়ে। ইরানের কথাটা একটু বলি। আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে। পোস্ট করলেও হয় কি যে কথাগুলো বলে শান্তি পাওয়া যায়, মানে মুখ দিয়ে কথা বলে একটা শান্তি পাওয়া যায়। লিখে আমরা আসলে এমনিও বোঝাতে পারি না। আর আমি নিজেও তো লেখা পড়ে অনেক সময় বুঝতে পারি না আরেকজন ভাই বা আরেকজন বোনের লেখা দেখলে। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে ইরানের বিজয় হয়েছে এখন, আপাত দৃষ্টিতে। আর আমি পোস্টে লিখেছিলাম, যদি এটাই সেই মুহূর্ত হয়, আমি আপনাদেরকে বলি এখন, এটাই যদি আসলে সেই মুহূর্ত হয় যে না আসলে ইরানের এই সময়কার যুদ্ধ, মানে যুদ্ধ না বলে সংঘাত বলাই ভালো, এই সংঘাতে যদি ইরানের সত্যিকার অর্থে এখন বিজয় হয়ে থাকে, তাহলে বালু ঘড়ি আছে না, বালু ঘড়ি, যে ঘড়িটাকে উল্টিয়ে দিতে হয়, বালু ধীরে 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 নিজের দিকে পড়তে থাকে একটা সমান সিঙ্ক্রোনাইজ মোশনে। মনে করুন যে বালুর ঘড়িটাকে উল্টে দিয়েছে, মানে টাইমটা স্টার্ট করে দিয়েছে। কেন বলছে এই কথাটা? দেখুন, আসলে এই মুহূর্তে মুসলমানের শিরদাঁড়া বলতে কোনো কিছু নেই। মুসলমানের শিরদাঁড়া বলতে কোনো কিছু নেই, এটা আমিও জানি, আপনিও জানেন, আমরা সবাই জানি। এখানে শিয়া, সুন্নি বা হানাফি, তারপরে অন্য 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 এই সমস্ত ট্যাগ আনার দরকার নেই, প্রশ্নই আসে না। আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার রাসূলের উপরে বিশ্বাস হচ্ছে আমাদের। আমরা তো একই কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? তো এর উপর তো কোনো কথা নেই। এখন সারাউন্ডিং যে পরিবেশটা মিডল ইস্টে, ইরান মাঝখানে একা, এবং বাকি সব কিছু সেল আউট হয়ে গেছে, প্রত্যেকে বিক্রি হয়ে গেছে। আমি বলেছি এর আগেও যে ভাই, টাকা এমন এক জিনিস, এইটা সব কিছু কিনে নিতে পারে, বিবেকও কিনে নিতে পারে। কঠিন না, একটুও কঠিন না। আমি যে আজকে এই কথাটা বলছি, আমি জানি না সামনের দিনে আমার কি অবস্থা হবে। একটা মানুষও নিজেকে গ্যারান্টি দিয়ে ঠেকাতে পারবে না যে না আমি এই কাজ করবো না, আমাকে টাকা দিলে আমি বিক্রি হব না। আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু আপনি আমাকে অন্য পেন দিয়ে কিনে নিতে পারবেন। এটা সত্যি কথা, আমার কথা বলছি। আমাকে টাকা দিয়ে নাড়াতে পারবেন না, আমাকে অন্য কোনো কিছু দেখিয়ে নাড়াতে পারবেন না, কিন্তু আমার যেই জিনিস নিয়ে ভয় আছে, ওই ভয় দেখিয়ে আমাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারবেন। এখন সেই ভয়গুলো আমি নাই বললাম, কিন্তু মিডল ইস্ট বিক্রি হয়ে গেছে। আর ইরানের জনগণের ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা তো আমাদের দেশের ব্যাপারে কি ইরানের জনগণ জানে? জানে না। মানে এই মুহূর্তে আমার মতো একটা সাধারণ ছোট্ট একটা মানুষ, সেই ইরানের ব্যাপারে যে এখন কথা বলছে, এটা কি ইরানের জানার দরকার রয়েছে? প্রশ্নই আসে না। ইরানের জনগণ জানে না, বাকি দুনিয়ার লোকজন তাদের ব্যাপারে কী চিন্তা ভাবনা করে
কিন্তু আমি আপনাকে বলি, আপনি এই দেশে বসে দেখেও বুঝতে পারবেন না ইরানের লোকজন কি চিন্তা ভাবনা করে। যে কথাগুলো বলছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু সময় হয় কি, একটা শক্ত শাসন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। কেন বলছি? শক্ত শাসন ব্যবস্থা না থাকার কারণে লিবিয়াতে গাদ্দাফিকে খুন করা হয়। শক্ত শাসন ব্যবস্থা না থাকার কারণে সাদ্দামের পতন হয়। কিন্তু ওনাদের যে পতন বা ওনাদের যে অবস্থাটা হয়, তার মানে এই না যে তারা বীর, তারাও পাপ করেছেন, তারাও জেনোসাইড করেছেন, তারাও মানুষ মেরেছেন। তারা কেউ কোনো মতেই আমরা বলতে পারবো না যে তারা আমাদের লিডার হতে পারতেন, তারা মধ্যপ্রাচ্যের বাঘ বা সিংহ হতে পারতেন। এগুলো ভুল কথা। এগুলো হচ্ছে কি তাদের করা পাপগুলোকে ঢেকে দেওয়ার মতো একটা কথা। গাদ্দাফির আমলেও জেনোসাইড হয়েছে, যেটা আমরা চোখে দেখিনি, আর যদি দেখে থাকি সেটা কম হয়, মানে স্বাভাবিকভাবে সেটা চাপানো হচ্ছে। ঠিক তেমনি সাদ্দাম হুসেইনও তো জেনোসাইড করেছেন, মানুষ মারেননি তিনি, মানুষ মেরেছেন। তো ইসলামে তো আবার এরকম সিস্টেম নেই, ইসলামে তো একটা বিচার ব্যবস্থা রয়েছে। তো তারাও আলটিমেটলি তাদের কর্মফল পেয়েছে, কর্মের ফল সবাই পায়। ঠিক তেমনি মোহাম্মদ গাদ্দাফি, তিনি মারা গিয়েছেন কীভাবে আমরা সবাই জানি। তিনিও ঠিক ওইভাবে কাউকে না কাউকে মেরেছিলেন, বিধায় আল্লাহ তার মৃত্যুটা ওইভাবে লিখে রেখেছিলেন। এবং সাদ্দাম হোসেনের ব্যাপারেও কিন্তু আমরা জানি, ওই দাঁড়িয়ে 2-4টা স্পিচ দেওয়ার পরে ক্যাপ কাট দিয়ে এডিট করে লেজার লাইট লাগিয়ে দিলে তো হয় না, যে কেউ তো বাঘ হতে পারে না। তো তারাও তাদের শাসন ব্যবস্থায় ভুল কাজ করেছে। প্রত্যেকটা শাসন ব্যবস্থায় ভুল কাজ হয়। ঠিক তেমনি ইরানের শাসন ব্যবস্থায় এই মুহূর্তে যারা হেড, মানে জনগণ কিন্তু দেশের শাসন ব্যবস্থা চালায় না, দেশটাকে শাসন জনগণ করে না, একটা গ্রুপ করে। সেই গ্রুপের নাম হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে? অথবা আপনি সেটাকে কি বলে, ওই যে রাজার যে রাজকার্য, সেটার সাথে আপনারা মিলে নিতে পারেন। আমি ভুলে যাচ্ছি কি জানি নাম বলে। তো জনগণ তো আর দেশটাকে শাসন করে না, শাসন করে হচ্ছে সেই স্পেসিফিক গ্রুপ। এবং সেই স্পেসিফিক গ্রুপ অনেক সময় করে কি, এই জনতাকে দাবায় রাখার চেষ্টা করে। কারণ কি জানেন, এই স্পেসিফিক গ্রুপের কাছে যে ইনফরমেশন রয়েছে সেটা আবার জনগণের কাছে নেই। আবার জনগণ কিন্তু মাথামোটাও হতে পারে। জনগণের মধ্যে যদি আপনি 100 জন জনগণ দাঁড় করান, তাদের মধ্যে থেকে অন্তত 50 জন তো পাবেন মাথামোটা, যে কথা বুঝবেন। তো জনগণকে কি আপনি সেই ধরনের ব্যাপারগুলো জানাতে পারবেন যেগুলো জানালে জনগণের কোনো কাজ থাকবে তার উপরে? আদতে থাকবে না। একটা সরকার যখন ডিসিশন নেয়, আমি খুব বেসিকভাবে বলছি, একটা সরকার যখন ডিসিশন নেয়, আমরা দেখি যে বেটা আমাদের উপর চাপা দিচ্ছে। অনেক সময় এটা চাপায়ও দেয়, সত্যি কথা। অনেক সময় চাপিয়েও দেয়, আবার অনেক সময় তাদের হাতে আর কোনো রাস্তা থাকে না, কারণ আমরা জানি না যে এই সরকারের উপরে অন্য কোনো চাপ রয়েছে কিনা। আপনি একটা কোম্পানি যখন চালাবেন না, আপনাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে। এটা কোম্পানি ওয়ার্কার বুঝবে না, বিশ্বাস করেন, কোম্পানি ওয়ার্কার বুঝবে না। এটা আমার মতো সাধারণ একজন শ্রমিক সেটা বুঝবে না কখনই। তো আমরা বাইরের দিক থেকে অনেক কিছু দেখি, বাইরের দিক থেকে, তো ভেতরের খবর আমরা জানি না। তো এইখানে আবার আপনি আবার এটাও বলতে পারবেন না যে কোম্পানি তো ঠিকই পয়সা ইনকাম করে, শ্রমিককে কিছু দেওয়া হয় না। এটা তো আপনার পারসেপশন, আপনার মনে হচ্ছে কোম্পানির মালিকের কোটি কোটি টাকা আছে। ভাই হ্যাঁ, হতে পারে সে চুরি চামারি করছে, সে আপনাদের টাকা খেয়ে ফেলছে, হতে পারে, কিন্তু আমার কাছে সে প্রমাণ থাকা লাগবে। এবং যখন মনে করুন যে আপনি ওয়ার্কার, আপনার মালিক যখন আপনার সুবিধা কোনো কিছু করতে পারছে না, তখন আপনি বললেন কি, চল হামলা করি, আজকে আমরা প্রোটেস্ট করি। আমি আপনাদের প্রোটেস্টকে খারাপভাবে নিচ্ছি না, কিন্তু আপনি যখন প্রোটেস্ট করে করলেন কি, আপনি কারখানাটাই বন্ধ করে দিলেন। তো খাওয়ার ছিল আপনার, চুলকানি ছিল আপনার শান্তিতে লাগে নাই। আপনি বললেন কি, আপনি 2-4-10 জন মিলে একটা গ্রুপ তৈরি করে, গ্রুপটাকে আরও বড় করে কোম্পানিকে ফোর্স করলেন আজকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে। অথচ কেউ না কেউ তো ছিল যার চাকরিটা খুবই দরকার ছিল। ঠিক তেমনি আপনি যখন ফোর্সফুলি
এই সমস্ত কাজ করার পরে যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আপনি কি টাকা পাচ্ছেন? ঘোড়ার ডিম পাচ্ছেন আপনার। আমি কিন্তু আপনাকে অপমান করে কথা বলছি না, আমি এই ফ্যাক্টরির সাথে দেশটাকে বোঝাচ্ছি। তো আপনি যখন ওই আন্দোলন করে ফ্যাক্টরি বন্ধ করে দিলেন, আলটিমেটলি লস কার হলো আপনার। আপনি হয়ে গেলেন কি ওই সময় বেকার। আর কোম্পানির উপর ঠাড়া পড়ে, জানেন? আমি তো বললাম কোম্পানি চালায় দেখেন না কেমন লাগে। একজন ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী এবং একজন হোটেল ব্যবসায়ী এবং একজন পান ব্যবসায়ীর মধ্যেও তফাৎ রয়েছে অনেক, কিন্তু প্রত্যেকের ব্যবসার উপরে হাত পড়ে। তখন তারা বুঝে যে কেমন লাগে। আমরা তো সাধারণ শ্রমিক, আমরা যখন ওই ব্যবসায়ী লেভেলে যাব তখন ওই চাপটা আমরা পাবো। আমি শ্রমিক, আমি জানি আমাকে টাকা পয়সা দেয় না, আমি এত কষ্ট করি, আমাকে আমার টাকা পয়সা দেয় না। ও অবশ্যই যদি এই কাজ করে, আল্লাহ তো তার বিচার করবেই। কে ঠেকাবে বলুন কর্মের ফল? কেউ ঠেকাতে পারবে না। আপনার সাথে বেইমানি করেও তো ওরা পার পাবে না। তো এখন আলটিমেটলি কি হলো? আপনি আন্দোলন করেন, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, আপনি বেকার হয়ে গেলেন। হলো নাকি কেওস? সব দিক দিয়ে লাইফ কিওটিক হয়ে গেল। এইটাকেই এখন আপনি দেশের সাথে মিলিয়ে নেন ইরানের অবস্থার সাথে। ইরানের যে স্ট্রং শাসন ব্যবস্থা, এটা হচ্ছে একটা লিডারের আন্ডার, তাই না? তো এক লিডারের আন্ডারে এটাই আসলে নিয়ম। লিডার থাকবে একজন, মাল্টিপল পার্টি থাকবে না। গণতন্ত্র হচ্ছে একটা বিষ। গণতন্ত্র এবং এর ভেতরে থাকা 3-4 দল, 10 দল, 20 দল ইলেকশনে ভোট দাও, 10টা দল নমিনেশনে দাঁড়াবে, ইলেকশনে ভোট দাও, সবাই মিলে রায় দাও, আপনি একজনকে প্রধানমন্ত্রী বানালেন, তারপরে সে আপনার পছন্দ নাও হতে পারে, ব্যাস। কিন্তু আপনি তাকে না দিতে পারবেন না, কারণ আপনি নিজে থেকে কি বলে নির্বাচিত করেছেন, বিদায় সে 10 বছর ক্ষমতা থাকবে। এখন সে তার সব কিছু আপনার উপরে চাপিয়ে দেবে। কিন্তু যখন আপনার একজন লিডার থাকবে, ওই একজন লিডারতে একটা প্রসেসে একজন লিডারকে সিলেক্ট করা হয়। তার মানে কি ওই প্রসেসটা, ওই প্রসেসটা পাওয়ারফুল। ওই পাওয়ারফুল প্রসেসের হাতেও ক্ষমতা রয়েছে যে এই একজন লিডার, সে যদি ভুল কাজ করতে থাকে তাহলে তাকে সরিয়ে দেওয়া সম্ভব যে কোনো সময়। মানে এমন না যে 10টা বছর ধরে সাফার করা লাগবে, এরকম কিন্তু না। তো মনে করুন যে ইরান এখন এই মুহূর্তে একজন লিডারের নেতৃত্বে চলছে। তো এইটা স্বাভাবিকভাবে ইরানের লোকজনের পছন্দ না, এবং যে ধরনের কড়াকড়ি করা হয় ইরানের উপরে, অবশ্যই মানে ইরানের জনগণের উপরে, অবশ্যই যে কোনো জনগণ ফুঁসে উঠবে। ওই জনগণ ফুঁসে উঠছে, ব্ল্যাক লিকুইড তার কেওস চারপাশে ছড়িয়ে বেড়াচ্ছে। তার কাজ কেওস সৃষ্টি করা, ভালোকেও পাগল বানিয়ে দেওয়া, পাগলকেও পাগল বানিয়ে দেওয়া। তার কাজ হচ্ছে কেওস, আর কিচ্ছু না। আলটিমেটলি কেওসই জিতে, লস হয় সব মানুষের। এই লোকগুলোকে উস্কানো হচ্ছে, এবং এর বাইরেও কেওস কি করছে, যেমন আপনাকে উস্কিয়ে দিচ্ছে, দেখ তোর গভর্নমেন্ট এই কাজ করে, তোর ক্ষতি করার চেষ্টা করে, ঠিক তেমনি আপনার গভর্নমেন্ট অফিসিয়াল যে তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয় যে আরে এরা হচ্ছে প্রজা আর আমরা হচ্ছে রাজা, আরও শোষণ করো এদেরকে। হলো নি ঘটনা? তো আলটিমেটলি হবে কি, আপনি একদিন ফুঁসে উঠবেন আর আপনার এই শাসন ব্যবস্থার পতন ঘটবে। তো যেই মুহূর্তে আপনার এই শক্ত শাসন ব্যবস্থা, যেটা আজকে টেক্কা দিতে পারছে, আপনার এই শাসন ব্যবস্থা যেই মুহূর্তে ভেঙে ফেলবেন, সাথে সাথে এটা শাসন ব্যবস্থার অন্য একজন লিডারকে তো ইমিডিয়েট লাগবে। লিডার ছাড়া কোনো দেশ চলতে পারবে না। তো সেই দেশের একজন মুখপাত্র হতে হবে। তো সেই লিডার আপনি যখন চুজ করতে যাবেন, তখন চুজ করবেন তো ঠিক ইসরায়েল যাকে মনোনীত করবে তাকেই। ইসরায়েল বলতে কি, মানে আমেরিকা যার কথা বলবে তাকেই। মানে আপনার তো এটা জানা উচিত যে আমেরিকার রাজনীতির মধ্যেও তো ইসরায়েলের মানে প্রভাব সবচেয়ে বেশি এখন। নইলে ট্রাম্পের মতো লোক এত কিছু করতে পারতো? ইরানের উপর আজ পর্যন্ত কেউ হামলা করার সাহস করেনি, ট্রাম্প করেই দেখিয়ে দিয়েছে। কিন্তু এরপরে ট্রাম্পের নজর দেখলেই বুঝতে পারবেন যে ট্রাম্প নিজেও বুঝতে পারছে যে তার দ্বারা ভুল হয়েছে। কারণ সে তো ক্লেম করেছে সে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করে নিউক্লিয়ারের 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু ইরান, তার কাছে নিউক্লিয়ার আর্সেনাল রয়েছে দেখেই তো সে কাতারে হামলা করলো। কল্পনা করতে পারবেন আপনি আমেরিকার এয়ারবেসে হামলা করবেন, আমেরিকা আপনাকে ছেড়ে দেবে? বারাক ওবামা হতো বা অন্য কেউ হতো, ছেড়ে দিত? ছেড়ে দিত না। কিন্তু ট্রাম্প ছেড়ে দিয়েছে, কারণ একটাই ঘটনা,
যে ভাই ওর কাছে নিউক্লিয়ার আছে, ওর একটা যদি গুতা মারি তো ওর নিউক্লিয়ার ছেড়ে দেবে। এবার স্বাভাবিকভাবে আপনার উপরে যদি বারবার হামলা চলতে থাকে, আপনি এক সময় কোণঠাসা হয়ে পড়বেন। আর এই যে মানে ইরানের জনগণের কথা বলছি, যখন এই যে ইসরায়েলি হামলাগুলো শুরু হলো, এই ইরানের জনগণ এখন আপনার তো ন্যারেটিভ দেখছেন কি জানেন, আপনাকে দেখানো হচ্ছে ইউনাইটেড পিপলস, মানে মানুষজন সব এক, আল্লাহর রাস্তায় একটু ইরানে যান, যে দেখবেন যে সরকারের প্রতি তাদের কী পরিমাণ বিদ্বেষ। তারা এক না, তারা কেউই এক না, তারা কেউই সরকারের সাথে না। এই যে ইসরায়েল যখন হামলা করছিল তখন তারা পাগল হয়ে গিয়েছিল যে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি, ওই যে ইমানলেস হলে যা অবস্থা হয় আর কি। মৃত্যু তো আমাদের সবারই হবে, আমারও সন্তান থাকবে, আপনারও সন্তান থাকবে, তাদের প্রতি তো অবিচ্ছেদ্য টান আমাদের থাকবেই। কিন্তু যখন দেশের উপরে হামলা হবে, আপনি আর আমি কি ওই যে বসে থাকতে পারবো? তখন সহ্য হবে? তো ওই সময় যদি আমি চিন্তা করি যে আর আমার এখান থেকে পালিয়ে গ্রামে চলে যেতে হবে, তাহলে লাভটা হলো কি? আমি কি গ্রামে সেফ থাকবো নাকি? সেফ থাকতে পারবো না। তো ইরানের জনগণও ঠিক এইভাবেই তাদের সরকারের বিরুদ্ধে আগে থেকেই ফুঁসে আছে, এখনো ফুঁসে আছে। কারণ ইরানের জনগণ মনে করে যে তোমার কাছে নিউক্লিয়ার আছে, এই জন্য মানুষ এত গুতা তোমাদেরকে। আমার কথা অবিশ্বাস হবে আপনার, কিন্তু একটু রিসার্চ করে জানতে পারবেন। আমি সব শুনি, আমাকে সব বলে, কিচ্ছু করার নাই, এটাই হবে, রেজিম চেঞ্জ হবে। আর এই রেজিমটা চেঞ্জ হবেই 7-8 বছর অথবা 10-12 বছরে, আর শেষ পর্যন্ত ওইটাই হবে যেটা প্রফেসিতে রয়েছে। আর একদিন আমি ইনশাল্লাহ প্রফেসির সবগুলো হাদিসকে একত্রিত করে আমি ওই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। তো এই যে এখন যে ইরানের যে ব্যাপারটা, এটা আর কি বলতে পারেন আপনি যে ঘড়ি উল্টো দিকে চলা শুরু হয়ে গেল। মানে হয়তো জীবদ্দশায় দেখবো আমিও, আল্লাহ যদি হায়াত রাখেন, আপনিও দেখবেন, আমিও দেখবো যে ইরানের পতনটা নিজের চোখে। এরপরে দেখবেন যে ধীরে 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 ইসরায়েল কিভাবে গ্রেটার ইসরায়েল হয়। মানে গ্রেটার ইসরায়েল বলতে কি, তার তো এক্সপেনশন হবে না, তারও এই এক্সপেনশন অতটুকুই, মানে ততদিন অনেক কিছুর খবর পেয়ে যাবেন, এবং ইসরায়েল হয়ে যাবে তখন সুপার পাওয়ার। নইলে আমেরিকার মতো দেশকে কি সে নাচাতে পারে নাকি? ট্রাম্পের মতো লোককে সে নাচাতে পারতো না। তো এটাই আর কি ইরানের ব্যাপারে। চাইলে আরও অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এটা তো হচ্ছে মিড নাইট হরর পডকাস্ট, এখানে হরর ব্যাপার নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা না বলেই ভালো, তাই না? কিন্তু এটা পলিটিক্যাল ব্যাপার হলেও কিন্তু এটা আমাদের জীবনের প্রফেসের একটা পার্ট, আমাদের ডুমসডের প্রফেসের একটা পার্ট। এটা দুনিয়া ধ্বংস হবে, তো তার হয়তো শুরুটা এই ইরানের পতন দিয়ে হবে। আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সময় কিন্তু দ্রুত ফুরোচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয় সমস্যা নেই, কিন্তু আমি আমার কথা বলি। আমার এখনো মনে হয় যে 7-8 দিন হয়েছে কোরবানি গেছে। আমি জানি আছে কয় তারিখ, কিন্তু আমার এখনো মনে হয় যে এই তো কোরবানির 7-8 দিন আগে গেল, এরকম লাগে আমার। মানে আমি অসুস্থ বা আমার মানসিক সমস্যা আছে সেই জন্য বলছি না, আমি নিজে অনুভব করছি যে সময় খুব দ্রুত যাচ্ছে। বুঝে ওঠার আগেই রাত পার হচ্ছে, বুঝে ওঠার আগেই দিন শেষ হচ্ছে, এটা আমি টের পাচ্ছি। এবং এটাও কিন্তু হাদিসে এসেছিল যে সময় অতি দ্রুত ফুরাবে, তখন সময় অতি দ্রুত ফুরাতে শুরু করবে, এটা আমি টের পাচ্ছি এখন। তো এই জন্য আমি আপনাদেরকে আর কি বললাম যে আমার কাছে এরকম লাগে যে কোরবানি ঈদ 6-7 দিন আগে হয়েছে, কিন্তু বাস্তবে তো 20 দিন হয়ে গেছে। তো এরকমই সময়ও খুব দ্রুত এগোতে থাকবে, সময়ও খুব দ্রুত যাবে, আর আমরাও খামখেয়ালিপনার মধ্যে চলে যাব সবাই। সব কিছু ঘটে যাবে দাবার চালের মতো, যতক্ষণে আমরা বুঝবো ততক্ষণে দেরি হয়ে গেছে। তো এই ছিল আর কি ব্যাপার। এরপরে হচ্ছে ইউটিউবে আমাদের একজন ভাই একটা কমেন্ট করেছিলেন, ওই কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। JB12376 লিখেছেন,
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্নটা হলো, আমার অনেক আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সাথে যখন শেষ দেখা করতে গিয়েছিলাম, সবাই একটা কথা কমন বলেছিল। তারা নাকি তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে তাদের দেখা পেত। বিভিন্ন সময় তারা এসে দেখা দিত ভালো সুরতে। এখন আমি জানি মারা যাওয়ার পর রূহ দুনিয়াতে আর ফিরতে পারে না। তাহলে যে মারা যাবে সে কেন আগে মারা যাওয়া আত্মীয় স্বজনকে দেখতে পায়? এটা কি ফেরেশতারা করে, নাকি রুহকে কিছু সময়ের জন্য মৃত্যু পথযাত্রী মানুষের সাথে দেখা করার অনুমতি দেয়? এই বিষয়ে আপনার অভিমত কি? এটা উদাহরণ দিই, ব্যক্তি জীবনের উদাহরণ দিই। আমি আমার মার কথা বলি, তাহলে উত্তরটা বোঝাতে পারবো। আমার মা মারা যাবার আগে না একদম সুস্থ হয়ে গিয়েছিল। কন্ডিশন তো ভালো না, কিন্তু সে একদম স্বাভাবিক একজন মানুষ। সে তো উঠে দাঁড়াতে পারতো না, তো সে উঠে দাঁড়াতো, সে হাঁটাচলা করতো, সে বিভিন্ন কাজ করতো, সে রান্না পর্যন্ত করতো। তো তার এই অবস্থা দেখে তো তখন আমি সাহেব আমাকে বলে দিয়েছিলেন যে এইবার পড়লে আর বাঁচবে না। ওই সময়ই আম্মা আমাকে প্রায় বলতো যে তোমার আব্বা আসছিল, তোর আব্বা আসছে, তোর আব্বার সাথে 4জন লোক ছিল। 4জন লোকের হাতে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল। তোরা তো জানোস আমি এই ধরনের খাবারগুলো খাই না, কিন্তু ওই খাবার অনেক সুন্দর, আমি খাবারগুলো খাই রাতেরবেলা। তারপরে আমার মা আবার এটাও বলেছিল যে আমি রাতেরবেলা শুয়ে আছি, তুই তো অনেক কিছু দেখিস, অনেক কিছু করিস, তুই দেখ তো আমার ঘরে কোনো সমস্যা আছে কি না। আমার ঘরেও না 7-8টা জিন আসে। আমার মা কিন্তু আমাকে কথা বলে যে আমার ঘরে না 7-8টা জিন আসে। তা আমি তো বুঝি জিনিসগুলো কি। তো উনি এটাও বলে যে ওই 7-8টা জিন যা আসে ওরা ভালো ভালো খাবার নিয়ে আসে, ভালো 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 খাবার। আর আমি খাবারগুলো খাই, আমার খুব ভালো লাগে। আর তোর আব্বা যখন আসে তখন তোর আব্বা বলে কি জানিস, তুমি তাড়াতাড়ি উঠো তো, আমার আর একা ভালো লাগে না। আম্মা শেষবার একেবারে পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার আগে, কোমা চলে যাওয়ার আগে আমাকে বলেছিল যে তোর দাদার সাথে দেখা হয়েছে। তো দাদা গতকালকে রাতটা আসছিল, আয়সা বলতেছিল যে বউ তাড়াতাড়ি সব কিছু গুছায় নাও, আমার ছেলে তোমার জন্য অপেক্ষা করতেছে, আমি নৌকা নিয়ে আসছি। আমার আম্মা এইভাবে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছিল এই যে নৌকা এইখানে। দেখুন, এই কথাগুলো আপনি বলতে পারেন যে একজন মৃত্যু পথযাত্রী মানুষের ব্রেনের মধ্যে চলতে থাকা অনেক কিছু ফল, কিন্তু এগুলো না ব্রেনে চলতে থাকা জিনিসপত্র না। কেন বলছি, আমি তো আমার মাকে চিনি, এটা কেন বলছিল যে ভালো খাবার। আমার মার না একটা স্বভাব আমাদের খুব অপছন্দ ছিল, সেটা হচ্ছে কি, তিনি কখনো মানে কিভাবে বোঝাই, আপনি মাংস রান্না করবেন সে খাবে না, আপনি মাছ রান্না করবেন সে খাবে না। সব সময় দেখবেন কি, নাম না জানা শাক, নাম না জানা ভর্তা, মানে কোনো কোনো সময় হয় কি, খুব বেশি ডিমান্ড ছিল যে ওই যে আমরা বিভিন্ন রকমের ভর্তা খাই না, বিভিন্ন রকমের, যেমন সরিষা দিয়ে কোনো ভর্তা তৈরি করা হয় বা কোনো কিছু যেগুলো মুখের মধ্যে মজা লাগে, সেইগুলো দেখে তো এগুলো দিয়ে আপনি যা যতটুকু পারেন তার চেয়ে বেশি খাওয়াতে পারবেন, কিন্তু তাকে আপনি কখনো ভালো খাবার খাওয়াতে পারবেন না। কেন বলছি ভালো খাবার, ওই ভর্তাগুলোর মধ্যে তো আসলে কোনো নিউট্রিশন নাই। আচ্ছা, মরিচ পেঁয়াজ আর আপনি মুখরোচক করার জন্য ওই যে সরিষা ব্যবহার করলেন বা লবণ, বিভিন্নভাবে এগুলো মুখে ভালো লাগবে, কিন্তু শরীরের জন্য উপকারী না। ওনার সেই সময় প্রচুর প্রোটিন দরকার, কিন্তু উনি তো প্রোটিন খাচ্ছিলেন না। তো এই জন্যই আমরা আমাদের মাকে জন্মের পর থেকে দেখে আসছি যে সারা পারে না প্রত্যেক বেলাতেই শাক টাইপের জিনিসপত্র দেখে দেয়। এটা তার স্বভাব, তার মুখে এটাই ভালো লাগতো। তো আমার মা বা পানও খেত, তো এটা তো সুন্দর জিনিস না। তো সারা জীবন যে খাবারগুলোকে তিনি অ্যাভয়েড করেছেন, তিনি মৃত্যুর আগে দেখতেন যে ওই খাবারগুলো নিয়ে বাবার সাথে কেউ না কেউ আসতো, ভালো ভালো খাবার আর কি, এই জন্য উনি বলেছেন।
তা আমার বাবাকে উনি মৃত্যুর আগে কেন দেখবেন, বা আমার দাদাকে কেন দেখবেন? উনি কিন্তু আমার দাদাকে কখনো দেখেননি নিজের চোখে, কিন্তু দাদিকে দেখেছেন। আমার দাদাকে কি বলে আমার বাবাই দেখেছিল। আর আমার বাবার পরে মানে আমার বাবা, তাদের যে ভাইয়েরা আর কি, ভাই বোনেরা, আমার বাবার যারা ভাই বোন হবেন, তারাই তো নিজের চোখে তাদের বাবাকে দেখেছেন। কিন্তু এরপরে বংশের বাইরে যদি কেউ দেখে থাকে, সে হচ্ছে আমি, আমাকে দেখানো হচ্ছে। তো যখন আমার মা ওই ডেসক্রিপশন আমাকে দেয় যে দাদা কিরকম ছিল, হালকা একটু মিলে যায় যেদিন বেইজুস তার আত্মপ্রকাশটা ঘটায় হাই কমান্ডার রূপে। ওই দিন তো আমাকেও দেখানো হয়েছিল আমার দাদাকে, ওইটার সাথে যেমন মিলে ঠিক তেমনি পরবর্তীতে যখন আমি আরো বেশি দেখি, তখন হুবহু সব কিছু মিলে ওই ডেসক্রিপশন। কথা হচ্ছে উনি এটা কেন দেখবেন? মৃত্যুর আগে মানুষকে আল্লাহ অনেক কিছু দেখান, মানুষ এটা বুঝতে পারে না, কারণ আমাদের তো সময় হয়ে গেছেই। রুহ আগে পরে অনেক জায়গায় যায়, রুহ কোথায় কোথায় যায় আমরা জানি না, রুহের গতিসীমা আমরা জানি না, রুহ এই মুহূর্তে কোন জায়গায় যেতে পারে সেটাও আমরা জানি না, ভবিষ্যতে কোন অংশ দেখে আসবে নাকি অতীতের কোনো অংশ দেখে আসবে সেটাও আমরা জানি না। ঠিক তেমনি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সামনে কিভাবে দেখা হয়, তারা কেন আসে? ওই রুহের জগৎ, তো ওই রুহের জগতে কি ঘটনা ঘটে তা আমরা জানি না, আসলেই জানি না। এটা আল্লাহর অসীম মানে শক্তির এক হয়তো নমুনা। মানে তার শক্তিটা কত বড়, মানে তিনি মানে আমরা কল্পনা করতে পারবো না। আমাদের সৃষ্টিকর্তা মানে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, আমরা ভাবতেও পারবো না। এই যে সংযোগটা, এই যে আমার বাবাকে তিনি দেখতে পাচ্ছেন, এখানে এসে কেউ যদি বলে যে না এটা হতে পারে না, জিনে করছে, আর ধুর মিয়া, কিসের জিনে করছে? জিনে খায়া দেওয়ার কাজ আছে? কারিনের ওই সময় খায়া দেওয়ার কাজ আছে? ও তো জেনে গেছে যে বডির জান চলে যাবে। এটা হচ্ছে আল্লাহরই তৈরি করা সেই কানেকশনটা বান্দাকে আল্লাহ। কারণ আমরা তো ওই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি যেই মুহূর্তে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের পরকালে জীবন শুরু হয়ে যাবে, আখেরাতের জীবন আর কি, তাই না? আমরা তো এখন আখেরাত ভুলে বসে আছি সবাই। ভালো করে খেয়াল করে দেখেন, সবাই মনে করে আরে মরে যাবো মরে যাবো, কিন্তু মরার সাথে সাথে যে আরেক জিন্দেগি শুরু হয়ে যাবে আখেরাত। ওই আখেরাতের কোনো না কোনো কিছু, কোনো না কোনো নলেজ আল্লাহ সেই রূহকে দেন। আল্লাহ সবাইকে নলেজ দেন, নলেজ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না। দেখুন একটা বিড়াল, যে বিড়ালের উদাহরণ দিচ্ছি কারণ আমার ঘরে বিড়াল রয়েছে এই জন্য, বিড়ালের উদাহরণ বাদ দিই। ধরুন রাস্তার একটা কুকুর যে প্রথমবার মা হয়েছে, সে কিভাবে জানবে যে মানে পেট থেকে বাচ্চা বের হয়, ওই ব্যথার ধরন কীরকম, কীভাবে সে জানবে? অথবা সে বাচ্চাকে সে পরিষ্কার করবে কীভাবে? এই জ্ঞান তো আল্লাহ তাদেরকে দেন, এটাই আল্লাহর জ্ঞান। তিনি বান্দাকে এবং তার সৃষ্টিকে সেই ধরনের জ্ঞানগুলো দেন, যে জ্ঞানগুলো তখন আমাদের প্রয়োজনীয় সময়, এবং আমরা সেটা বুঝতে পারি না। তো দেখবেন কি, এই যে যখন শেষ সময় চলে আসে, এই যে এত লোকের সাথে দেখা হয় যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমার যেটা মনে হয় যে আল্লাহ ভালো জানেন এখানে কি ঘটে। কারণ এটা তো উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু এটা আল্লাহর অসীম ক্ষমতার এক অংশ যে দেখ বান্দা, তো পরকালে জীবন শুরু হতে যাচ্ছে, দেখ একটু নমুনা দেয় আল্লাহ হয়তো আমাদেরকে। আল্লাহ হয়তো আমাদেরকে একটু তৈরি করে দেন ওই সময়, যে অন্তত ওই ফেজটাতে যখন আমাদের মৃত্যুর পরবর্তী ফেজে যখন আমাদেরকে জীবিত করা হবে আবার, মানে আমাদের রূহ তো ইমিডিয়েটলি জীবিত হচ্ছে পরকালের জন্য, ওই পরিবেশটার সাথে কি হবে না হবে সেটার সাথে হয়তো আল্লাহ আমাদেরকে ম্যাচ করিয়ে দিচ্ছেন সেই সময়, অথবা সেই জ্ঞানটা আমাদের ভিতরে দিয়ে দিচ্ছেন। কিন্তু সেইটা কিন্তু আমরা বাইরে বলে যাওয়ার সুযোগই পাবো না। শুধু এটাই বলতে পারবো যে ওই যে দেখ আমি অমুকের সাথে দেখা হয়েছে, তোর দাদার সাথে দেখা হয়েছে, তোর বাবার সাথে দেখা হয়েছে, তোর বাবা আসছে, এইটুকুই বলতে পারবে, কিন্তু বাকি কোনো কিছু বলতে পারবে না। এটা আল্লাহর অসীম এক কুদরত। ভেবে দেখুন, মানে কি অদ্ভুত ব্যাপার। মানে আমাদের তো নতুন জীবন শুরু হতে যাচ্ছে, মৃত্যু দিয়ে তো আমাদের চোখের সামনে আমরা সবাই কান্নাকাটি করছি, কিন্তু ওই মৃত্যুর সময় আসেন ফেরেশতা, মালাকুল মউত আসেন। তো সারা জীবন যদি আমরা কোনো কিছু নাও দেখে থাকি, তখন নিজের চোখে আমরা ফেরেশতাকে দেখতে পাবো যে চাঁদ নিয়ে চলে যাবে, এবং
ওই ভয়, ওই মৃত্যুর ভয়, ওই অজানার ভয়ে আমরা সবাই আতঙ্কিত, কিন্তু সত্যিকার অর্থে। হয়তো আমি দেখবো যে আমাকে একটা ট্যাঙ্ক গোলার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু আমি মৃত্যুর যন্ত্রণা সমানভাবে পাবো যেমন যেমন অন্য আরেকজন পায়। একটুও বেইনসাফ হবে না। আল্লাহ বেইনসাফ করেন না কারোর সাথে। তো তখনও তো আমরা সেই ফেরেশতাকে দেখবো মালাকুল মউত চোখের সামনে। মাশাআল্লাহ, মানে যখন তো সবকিছু খুলে যাবে। তা আল্লাহ হয়তো সেই জন্যই তৈরি করেন রুহকে, সেটা ভালোই জানেন আল্লাহ। আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম, বা হয়তো একটা নিজের একটা ওপিনিয়ন দিলাম আর কি, যে আল্লাহ হয়তো আমাদেরকে এইভাবেই তৈরি করেন পরবর্তী জীবনের জন্য। কারণ মায়ের পেট থেকে পয়দা হয়ে দুনিয়াতে আসছে, কিন্তু সেখানে তো মায়ের পেট থেকে পয়দা হব না আমরা কেউ। আল্লাহর কুদরতে আমাদের রূহ ফিরিয়ে দেওয়া হবে, অথবা আমাদের রূহকে জাগ্রত করিয়ে দেওয়া হবে, অথবা আমাদের রূহকে এই শরীরের অনুভূতি ফিরিয়ে দেওয়া হবে। শরীর থাকুক বা না থাকুক, আল্লাহর দ্বারা সব সম্ভব। বিজ্ঞান দিয়ে আল্লাহকে ব্যাখ্যা করা যাবে না। ধরুন আমার শরীর নাই, কিন্তু আমি সব কিছু টের পাবো। বিজ্ঞান দেখবে যে আরে এই ব্যাটা তো বায়োলজিক্যালি কোনো শরীর নেই, কিন্তু আল্লাহ সব টের পাইয়ে দিবেন। তিনি সৃষ্টিকর্তা, তার সাথে কোনো কথা নেই। সব কিছু তার সৃষ্টি, তিনি সবার মালিক, সেই সাত আসমানের উপরে বসা তিনি। তো তিনি, আমার যেটা মতামত আপনার এই কথায় ভাই, যে তিনি আমাদেরকে ওইভাবে তৈরি করে দেন, বা তিনি আমাদেরকে আর কি আমাদের কর্মের ফলও দেখান। অনেক কিছুই একই সময় করতে থাকে, প্যারালালি করতে থাকে অনেক কিছু। এই জন্য দেখবেন যে যার যাবার সময় হয়ে যায়, সে আগে পরে কোনো না কোনো কিছু কাউকে না কাউকে বলেই যায়, একেবারে হুট করে যাবার আগেও। ধরুন আমি ফ্ল্যাটে নিজেকে আটকে রেখেছি 6 মাস ধরে। 6 মাস আগে লাস্ট আমার একজনের সাথে কথা হয়েছিল। ওই লাস্ট একজনের কাছে আমি কোনো না কোনো মেসেজ দিয়ে আসছি, যে মেসেজটা পরে বের হয়ে যাবে আমি মারা যাওয়ার পরে। উদাহরণস্বরূপ বললাম আর কি। তো ব্যাপারটা আর কি এরকম। আমার যেটা মত আর কি, যে ব্যাপারটা এরকমই। এর ব্যাপারে মহান আল্লাহ ছাড়া অন্য কেউ জানবে না যে এটা কিভাবে হয়। আমার বাবা কিভাবে আমার মার সাথে দেখা করতে আসতো, অথবা আমার দাদা কিভাবে আমার মাকে এসে বলে গিয়েছিল যে বউ তাড়াতাড়ি তৈরি হোক, নৌকা নিয়ে আসছি, আমার ছেলে অপেক্ষা করছে। এটা কিভাবে আমার মা বলতো বলুন। তো তারপরে আর কি এই কথাগুলো বলার কিছুদিনের মধ্যে তিনি কোমায় পড়েন, এরপরে তিনি মারা যান। তো আল্লাহ ভালো জানেন, কোনো ব্যাখ্যা নেই আর। বলতে পারবো না যে এটা কীভাবে হয়। সৃষ্টিকর্তার দ্বারা সবই সম্ভব। এই মুহূর্তে চাইলে তিনি বাইরে, মানে আমরা যে সৌরজগৎ দেখতে পাই চোখে, নিজের চোখে, এই সৌরজগৎ যে চক্কর কাটছে, গোল চক্কর কাটছে, সবাই তাওয়াফ করছে। তাওয়াফও একটা সেজদা। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সেজদায় ব্যস্ত, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাওয়াফে ব্যস্ত, শুধুমাত্র আপনার আমি ছাড়া। সরি, আপনার আমি তো মানুষ। ধরুন আপনি জিন আর আমি মানুষ, এই আমরা দুজন ছাড়া বাকি সবাই আল্লাহ তাওয়াফে ব্যস্ত, সবাই আল্লাহর জিকিরে ব্যস্ত। বিজ্ঞান বলবে যে জড়বস্তুর কোনো প্রাণ নাই, কিন্তু সব কিছু আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর জিকির করে, সবাই তার নিজ নিজ সিস্টেমে আল্লাহর ইবাদত করে যায়। আমরা চোখে দেখি না। চোখে দেখলে এইখানে বসে পডকাস্ট করতাম, বলেন মালিকেরই তো সেজদায় থাকতাম আমরা তখন, আপনি আর আমরা সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কল্পনা করে দেখেন আমাদের মালিক কত সুমহান, আর তার যে ক্ষমা করার যে ব্যাপারটা, তিনি ক্ষমাশীল। কে পারবে এরকম ক্ষমা করতে? কে পারবে বলেন? তিনি মাফ করবেন না এমন কোনো ব্যাপার তো নেই। ওনার প্রশংসা করে শেষ করা সম্ভব না, শেষই করা সম্ভব না, বিশ্বাস করেন। আজকে কিন্তু পডকাস্ট শেষ করার আগে একটা কথা বলি, মানে পডকাস্টের এই অংশ শেষ করার আগে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে আজকের পর্বে আমরা কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে সৌদি কনসুলেটে খুন হওয়া জামাল খাশোগির ব্যাপার নিয়ে। তার এই খুনটার ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, তিনি কিভাবে খুনের শিকার হয়েছিলেন এবং কিভাবে হিট স্কোয়াড থেকে খুন করেছিল, এবং
এই হিট স্কোয়াডের সাথে MBS এর সম্পর্ক কি, তারপরে ওইখানকার অফিসার, তারপরে কীভাবে তার লাশ কাটা হয়, এইসব কিছু নিয়ে আমরা কথা বলবো। তো এটা থাকবে ইনশাল্লাহ পরের অংশে, আর কি পডকাস্টের পরের অংশে। এখন একটা কথা বলি, ওই 2-1 ভাই জিজ্ঞেস করেছিল যে আংটিটা কাজ করতো কীভাবে, বা আংটিটার ব্যাপারে যাতে আমি কিছু বলি। ওই রিংটা আর কি, যে রিংটা আমি হারিয়ে ফেলেছিলাম, এই রিংটা আমাকে আমির সাহেব দিয়েছিলেন। এই রিংটা আমাকে আমির সাহেব ওই সময় দিয়েছিলেন যে সময় আমার তখন পর্যন্ত বাইরে বের হওয়া হয়নি। তো আমি তখন, আমার চুল তো অনেক বড় বড় হয়ে গিয়েছিল পাগলের মতো। তো তিনি মনে করুন যে একটা উপহার স্বরূপ ওই সময় আমাকে দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন যে এই রিংটার এই অংশটা, মানে পাথরের অংশটা, মানে পাথরটা, রিং না, রিং যেটা আমার হাতে পড়ছে সেটা না, পাথরটা কি, ওইটা ওনার বাবার কাছে ছিল, ওনার বাবা ব্যবহার করতেন এক সময়। আমি ওনাকে বলেছিলাম যে এটা দিয়ে কী হবে। উনি আমাকে তখন বলেছেন যে রাখো না, তুমি দেখো। এখন সম্ভবত এই ধরনের পাথরগুলোর কোনো কেমিক্যাল কম্পোজিশন আছে। কেন বলছে জানেন? দেখুন, এগুলো সমস্ত জড়বস্তু প্রাণ রয়েছে, সেটা কিন্তু কথা, কিন্তু এর বাইরে এমন না যে কোনো জড়বস্তু ইমিডিয়েটলি যে কোনো একটা ঘটনা ঘটবে, সেটা বুঝাবে, সেটার কী বলে, সেটা করে সিগন্যাল দেবে, এটা হয় না। এটা হচ্ছে আপনি যে রিংটা, আপনি যে পাথরটা ব্যবহার করছেন, এটা কেমিক্যাল কম্পোজিশনের উপর সব কিছু নির্ভর করে। আসল জিনিস যদি হয়, তো ওইটার যে কেমিক্যাল কম্পোজিশন, ওইটার একটা রিয়াকশন দেখা দিবে যখন আশপাশে কোনো কিছু হয়। আশপাশে যদি নেগেটিভ কোনো কিছু চলতে থাকে, তাহলে এইটা সেই নেগেটিভিটির সাথে রিয়াক্ট করে একটা পরিবর্তন ঘটায়। সবচেয়ে সিভিয়ার কেসে আমি লক্ষ্য করেছিলাম যে এই সাদা পাথরটা, আপনি যদি এখন পাথরটাকে দেখতেন আর কি, তো আপনি দেখবেন এইভাবেই যে এটা আমাদের যে রিংয়ের যে শেপ এখন, কারণ আমি রিংটা তৈরি করেছিলাম কম দামি স্টিল দিয়ে আর কি তৈরি করেছিল রিংটা। তো ওইরকম একটা রিংয়ের বডির ওপরে আপনি দেখবেন যে একটা সাদা পাথর লাগানো, পাথরটা অনেকটা ক্ষয়ে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে আপনি দেখবেন যে দাগ হয়ে গেছে, ময়লা ময়লা লাগে দেখতে। কিন্তু এই রিংটাই মনে করুন জায়গা বেঁধে, আমি তো আসলে অত দিকে খেয়ালও করতে পারি না যে রিং আমাকে কী সিগন্যাল দিচ্ছে ওই সময়। ওর যে কেমিক্যাল কম্পোজিশন যে রিয়াকশন তৈরি করছিল, ওই রিয়াকশনটা বদলতো। একদম সাদা ধবধবে দুধের মতো সাদা এই পাথরটা লাল হতে দেখেছি আমি। এই পাথরটা গরম হতে টের পেয়েছি আমি। মনে করেন যে আপনি চুন পানিতে ফেলে দেওয়ার পরে যেভাবে গরম হয় পানিটা, ওই উত্তাপটা, ওই পরিমাণ উত্তাপ আমি টের পেয়েছি আমার হাতে। এবং এটা আমাকে সিগন্যাল দিত। ওই যে বললাম না যে এটা যে কেমিক্যাল কম্পোজিশন, এটা রিয়্যাক্ট করতো সিনারিওর সাথে। কীভাবে করে সেটা আমি জানি না। অরিজিনাল জিনিস যেটা, অরিজিনাল পাথর যেগুলো, এগুলো রিয়্যাক্ট করে, এগুলো সে পরিবেশের উপরে রিয়্যাক্ট করে। এবং রিয়্যাক্ট করলেও এটা হচ্ছে আপনার মনে করুন যে অতি সাধারণ একটা জিনিস, তার কেমিক্যাল কম্পোজিশনে কোনো পরিবর্তন এসছে বিধায় সে শুধুমাত্র একটু হয়তো রং পরিবর্তন করেছে, অথবা একটু হিট জেনারেট করছে। এটাকে আহামরি বড় কোনো কিছু ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। কেন জানেন? আপনি যদি বড় কোনো কিছু ভাবেন তাহলে তো ভুল হয়ে গেল না। এই জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম যে এটাকে আমরা একটা একটা আলামত হিসেবে ধরতে পারি। এটা সেভ করার মতো কোনো ব্যাপার না আসলে, জাস্ট আপনাকে আলামত শো করবে। এবং যখন এই হাইকমান্ডের প্রেশার আমার মাথার উপরে ছিল, এই এত চাপের মধ্যে একদিন খেয়াল করলাম যে রিং আমার কাছে নাই। এখন আবছা আবছা মনে পড়ে যে কেউ আমার কাছ থেকে রিংটা টেনে নিয়ে গিয়েছিল, আবার আবছা আবছা মনে পড়ে যে রিংটা হয়তো আমার পকেট থেকে পড়ে গিয়েছিল আমার হাত থেকেই। আবছা আবছা বেশ কয়েকটা মেমোরি রয়েছে, ক্লিয়ার না, স্পষ্ট না। রিংটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, কে নিয়েছিল আমার মনে পড়ছে না। আবছা আবছা মনে পড়ে, মনে হয় যে কেউ টেনে নিয়ে গিয়েছিল বা কেউ কেড়ে নিয়েছিল, অথবা কোনো না কোনোভাবে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এরকম মনে হয় আবছা আবছা। তো তারপর থেকে আর কি ওইটা প্রায় 2-3 বছরের উপরে আমার কাছে এই জিনিসটা নেই এখন। এটাই আর কি যে ওই পাথরটা আর কি ওনার পিতা ব্যবহার করতেন। এটা রিয়াক্টিভ, এটা
রিয়্যাক্ট করে, মানে তার কেমিক্যাল কম্পোজিশনের কারণে, এবং এটা আর কি ওই আর কি যেটা আমি আপনাদেরকে বলি। তো আজকে পডকাস্টের এই অংশ, মানে এখান থেকে মানে জামাল খাশোগির ওই অংশে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট একটা ঘটনা বলি, শুধু বোঝানোর জন্য। একদিন এক মেয়ের ব্যাপারে আমার কাছে একজন লোক আসে, তার স্বামী। মানে মেয়ের কি সমস্যা, মেয়ে তখন 2-3 মাস হয়েছে, মানে তার বাচ্চা জন্ম হয়েছে, মানে 2-3 মাস হয়েছে তার বাচ্চারও বয়স। তার রাতেবেলা প্রচণ্ড অস্থিরতা লাগে, তার শরীর থেকে এক ধরনের উত্তাপ আসে, এবং যখন এই ঘটনাটা ঘটে তখনই সে তার বাচ্চাকে মেরে ফেলতে চায়। মানে সে বলতো যে তার বাচ্চাটাকে খেয়ে ফেলবে। মানে বাচ্চাটাকে সে এটা বুঝাতো যে বাচ্চাটা বাচ্চা না, এটা অ্যাবনর্মাল জিনিস। মানে তার স্ত্রী আর কি এটা বলতো। কিন্তু ওই সময়টাতে, যে সময় এই অ্যাটাকটা হতো বা যেটাই হতো, তখনই আর কি এই কথাটা বলতো যে বাচ্চা নয়, এটা রাক্ষস। খুবই কমন একটা ব্যাপার। তো আমার আবার যেটা ধারণা হলো কি, যে অনেক রকমের মানসিক সমস্যা দেখা দেয়, মানে বাচ্চা প্রসবের পরে অনেক মাদের মানসিক সমস্যা দেখা দেয়, ওরকম হতে পারে। কিন্তু আমার আবার ওই সময় ইমিডিয়েটলি চেক করা সম্ভব ছিল না, ইমিডিয়েটলি দেখা সম্ভব ছিল না যে তার কি কোনো সমস্যা আছে কিনা, আদতে তার কোনো সমস্যা আছে কিনা। কিন্তু তারপরে সে একদিন ছুরি দিয়ে তার সন্তানের গলা মানে জবাই করার চেষ্টা করে। এটা তো আমি জানতাম না যে ঘটনা ঘটেছে, কারণ যে বলেছিলাম যে আমি এখন ভেরিফাই করতে পারছি না, তো আমার সময় লাগবে। তো তারা অবভিয়াসলি অন্য জায়গায় দেখাচ্ছিলেন, অন্য জায়গায় তারা কাজ করছিলেন। তো এর মধ্যে আর কি একদিন রাতের বেলায় সে নিজের সন্তানকে জবাই করার চেষ্টা করে। তার ভাষ্যটা হচ্ছে কি, এটা সন্তান না, এটা রাক্ষস, যখন তার ইস্যুটা দেখা দেয়। তো স্বাভাবিকভাবে যখন মাকে এভাবে বন্দি করা হয়, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে, তারা মারধর করে, তারা অনেক কিছু করে। রোগী সুস্থ হয়, কারণ আপনি যখন মারবেন, মারকে ভূত ভয় পায়। তো আপনি মারধর করার পরে রোগী নিজে থেকে নিজের সমস্যা সমাধান করেছে কিনা, অথবা রোগীকে মারধর করার কারণে কি রোগীর আশপাশের জিনিসপত্র যেগুলো ছিল যা রোগীর ক্ষতি করতো তারা সরে গিয়েছে কিনা, সেটা আমি জানি না। কিন্তু মারধরের পর থেকে নাকি সে একদম মোটামুটি ফিট ছিল, একদম ফিট। কিন্তু তার কথা বলা বন্ধ হয়ে যায় প্রায়। সে লোকজনের সাথে তেমন বেশি কথাবার্তা বলতো না, খাবার দাবার তেমন বেশি খেত না। একদিন রাতের বেলা তার স্বামী বাইরে থেকে আসলো, মানে ঘর থেকে বাইরে গিয়েছিল, বেরিয়ে আবার ঘরে ঢুকেছে নিজের কাজ শেষ করে। তো এই আলোর ভিতরে সে খেয়াল করলো কি, তার স্ত্রী ভেতরে, মানে বিছানার ভেতরে শোয়া, সব পাশে বাচ্চা। তার স্ত্রী না একেবারে তাকিয়ে আছে, মানে একেবারে তার নজরটা লক হয়ে আছে উপরের দিকে। তার আবার বাইরে টিন শেডের ছিল, তো তার দৃষ্টি একদম ছাদের দিকে। তো যখন স্বামী প্রথমে বেশ করে তাকে ডাক দিল, তার তো আসলে কোনো ইয়ে নেই, খেয়াল নেই। তো স্বামী যখন তাকে স্পর্শ করলো না, একবার ডাক দাও, মানে এবার একটু জাগানোর জন্য, তো সে অন্য একটা হাত দিয়ে স্বামীর মানে ওই হাত স্পর্শ করে আস্তে করে বলল, আমি দেখতে পাই, তুমি দেখো না। স্বামী বুঝলো না কি বললো। স্বামীর মাথার মধ্যে এটা চলে আসলো কি, আবার মনে ভূতে ধরেছে। বাচ্চাকে তিনি সুন্দর মতো কৌশলে সরিয়ে ফেললেন। স্ত্রী কিন্তু একদম এক ধ্যানে তাকানো। বাচ্চাকে সরিয়ে যেই সময় তিনি তার নিজের মার কাছে দিয়ে মানে স্ত্রীর কাছে আসবেন, সেই সময় এক্স্যাক্টলি ওই জায়গাতে যে দিকে তার স্ত্রী তাকিয়েছিল রাতেরবেলা, মানে ওই সময়টায় ছাদের দিকে, ওইখানে না এক ধরনের শব্দ হতে শুরু করে। এরপরে যেটা ঘটে সেটা আমি নিজেও কখনো শুনিনি ঘটতে। ওই টিনের চালের ওই জায়গাটা মনে হলো যে কত টন শক্তি দিয়ে কে জানি আঘাত করেছে জানি না, মানে ওই দিক থেকে ভেতরে হাত একটা ঢুকে, মানে টিন ভেঙে হাত ঢুকে, টিনের ওই ছাদের ওই অংশটা একদম ভেঙে একটা হাত ভেতরে ঢুকে। ভাঙার শব্দ যেমন হয়
ঠিক তেমনি ওই ভদ্রলোক নিজের চোখে কিন্তু হাত দেখেছিল, এবং ভাঙার পর পরে হাত যখন ভেতরে ঢুকলো, মানে বোঝা যায় এরকম যেটা খুশি দিকেও ভেঙেছে টিনের ওই জায়গাটা, হাত ঢুকেছে, এই হাত তিনি দেখতে পেয়েছেন। ভদ্রলোক তো চিৎকার করে উঠেছিলেন হাত দেখতে পেয়ে। তো সাথে সাথে আবার ওই হাত গায়েব। কিন্তু টিনের অবস্থাটা ছিল এরকম যে টিনের চালের উপর দিয়ে একটা ভাল্লুক দৌড়ে গেছে। তখন মনে হলো স্ত্রী তো একেবারে তখন ওইভাবে ঠায় তাকিয়ে আছে, কি করবে তারা? আমি কিন্তু তখনও জানি না ঘটনা কি। তারা আবার তাদের মাধ্যমে গেল, সবকিছু করলো। এইবার কিন্তু তার স্ত্রী ফুলি পজেসড। তার স্ত্রী শুধু একটা কথা বলে, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাই। তো যখন তাকে বলা হতো অনেক কথার পরে, যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না, কথার ক্ষেত্রে যখন তাকে বলা হতো যে তোমাকে ছেড়ে দিলে তুমি কোথায় যাবে, সে তখন একটা জায়গার নাম বলল। কোন জায়গাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এরকমই এই সিলেটের দিকে যাওয়ার পথে কোনো না কোনো জায়গা আর কি, নাম মনে পড়ছে না এখন, কোনো মতে পড়ছে না নাম। তো বললো যে সেইখানকার এক জঙ্গলে সে যাবে। ইনফরমেশন কিন্তু এইটুকুই। ওই ঝাড়ফুঁক দেওয়া হলো, তাদের মতো করে সব কিছু করা হলো। একজন ব্যক্তি যখন তাকে হাত তোলে, তখন সেই লোকের মানে হাত ওই মেয়ে একেবারে খপ করে ধরে ফেলে। মানে লোক তার গায়ে হাত তোলে এই সেন্সে আসলে লোকটা তাকে চর মারছিল তার হাত দিয়ে মহিলার গালায় সরাসরি। তো মহিলা আর কি তার হাত ধরে ফেলে তখন সরাসরি বলে ফেলে মানে একটা ঘটনার কথা। এই লোক আর কি, যে লোকের কথা বলছি এখন আমি, মানে যার হাত সে ধরে ফেলেছে, এই লোকই যখন প্রথমবার আর কি তাকে ঝাড়ফুঁক করা হয়, যে সময়টা যে আমি অ্যাভেলেবেল ছিলাম না বলার পরে, এই লোক নাকি তার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছিল। এটা সেই এন্টিটি মনে ছিল, মানে এন্টিটি তাকে পছন্দ করে। এন্টিটি ক্লেম করছে যে সন্তান আসলে তার সন্তান, এই লোকেরও না, এবং সে তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে যাবেই, কেউ ঠেকাতে পারবে না। যখন ওই লোকের হাত ধরে, এই কথাটা তো সবার সামনে বললো, লোক তো অস্বীকার করছে, কিন্তু লোক কেন, বাকি সবাই খেয়াল করছে যে মহিলা তো হাত ছাড়ে না, মানে মেয়ে তো হাত ছাড়ে না, মেয়ে তো হাত ছাড়ে না। এই এক কথায় দুই কথার মধ্যে মানে কি হলো জানেন, মানে সবাই চোখে সে সময় দেখছে তাকিয়ে। এখানে তো এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, মহিলার উপর থেকে জিলকে সরানোর চেষ্টা করা হচ্ছে, সুতরাং সবাই অ্যালার্ট। যেই লোক আর কি তাকে ব্যাড টাচ করেছিল, যার হাত সে এই মুহূর্তে ধরে রেখেছে, তার কনুইটা ভাঙতে দেখে সবাই একেবারে চোখের সামনে, এমন যে আপনারা হাতের কনুইয়ের অপোজিট প্রান্ত থেকে লাথি মেরেছে। মানে গায়েবী কোনো জিনিস যাকে চোখে দেখা যায় না, আপনার কনুইটা জাস্ট অপোজিট দিক থেকে বাঁকিয়ে গেছে। মানে আমাদের হাত, আমরা কনুই বাঁকাই না, তো এটা তো অপোজিট থেকে যদি করি তাহলে তো কনুইটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তার অপোজিট থেকে করা হয়, কনুইটা একেবারে ভেঙে দেওয়া হয়। তো কনুইটা যখন ভেঙে দেওয়া হয়, ওই লোকের অবস্থা কীরকম সেটাও আপনারা ইমাজিন করতে পারছেন। এবং মহিলা তো মানে ওরকম না যে হা হা হু হু, এগুলো না, সে মুচকেটা হাসি দিচ্ছে। কিন্তু কেউ দেখেনি যে মহিলা তার হাত মুচড়িয়ে দিচ্ছে, না কিচ্ছু দেখেনি। মহিলা তার হাত ধরে রেখেছিল শুধুমাত্র। তার হাতকে যদি একজন স্বাভাবিক মানুষই দেখছে এইভাবে, যে তার হাত জাস্ট নিজে থেকেই বেন্ড হয়ে গেল উল্টো দিকে, মানে কোণের দিক থেকে। তো এই ঘটনার পরে আমাকে পরে জানায়, তারা আরও অনেক জায়গায় দৌড়ায়, কিন্তু আমাকে পরে জানায় যে ঘটনা হচ্ছে তার স্ত্রী নাকি পজেসড, এবং যে তার স্ত্রীকে পজেসড করেছে, মানে পজেশনের ভিতরে ছিল, সে ক্লেম করছে সন্তান তার, তারপরে হচ্ছে এই স্ত্রীও তার। মজার কথা কি জানেন, যখন আমি ঢুকি, আমি এই কথাবার্তা শোনার পরে না বুঝতে পারছিলাম না, কারণ এই মহিলার আগে, মানে মেয়ের আগে কোনো আলামত যেমন ছিল না এরকম, মানে ঘটনা ঘটা শুরুই হয়েছে বাচ্চা জন্ম হওয়ার কয়েক মাস পরে। আচমকা তো এখানে মানে
আমার নিজেরও সন্দেহ হচ্ছিল যে স্ত্রী, সন্তান, এই কথাগুলো কেমন যেন একটু এলোমেলো লাগে। যেই এন্টিটি মেয়ের সাথে ছিল, মানে যে এন্টিটি দুই একটা কথা বলতো, এর কথাবার্তার ধরন দেখে আমার মনে হতো এ হয়তো ঠিক নেই। আমাদের মধ্যে অনেক লোক আছে না যে পাগল, মানে পাগল এই সেন্সে যে তারা কি বলে না বলে সেটার উপরে তাদের কোনো কন্ট্রোল নেই। এর অবস্থা ছিল এরকম যে এ এক ধরনের পাগল, যে এখন যেটা বলছে 2 মিনিট পরে সেটা ভুলে যাচ্ছে। জিনরা কিন্তু এটা রেয়ারলি করে, জিনদের কিন্তু সব কিছু মনে থাকে। আমার তো বুঝে আসে না ঘটনা কি। পরে আমির সাহেব কি বের করে জানেন, যে এটা অ্যাক্সিডেন্টাল পজিশন। এই যে পজিশনের ঘটনাটা ঘটেছে, মানে তার তো ডেলিভারি হয়েছিল হসপিটালে যে মেয়ে, এই মেয়ের যখন ডেলিভারি হয়, এই মেয়েরই পাশে অন্য কারোর ডেলিভারি হচ্ছিল যার সাথে জিনের অ্যাটাচমেন্ট ছিল। এখন হয়েছে কি জানেন, যে এইখানে যে একটা গড়বড় হওয়ার কারণে ওই জিন মনে করে কি, মানে মানে এইটাই তার স্ত্রী এবং তার সন্তান হচ্ছে এটাই। গড়বড় কি জানেন, এই এই জিনেরই সমস্যা রয়েছে, সে বুঝতে পারে না, সে ভুলে যায়। এই জিনেরই সেই সমস্যা রয়েছে, সে ভুলে যায়, তার স্মৃতিশক্তি থাকে না ঠিকভাবে। এই জিনের কথা হচ্ছে কি, যে সে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিল, সে আবার হাসপাতালে যখন ফিরে আসে, এসে দেখে যে তার স্ত্রী, মানে যাকে সে স্ত্রী দাবি করছে, সে দেখতে এখন এরকম। প্রথমে তার কাছে একটু অবাক লাগে, কিন্তু তারপরে ওর মনে হয় যে তাহলে হয়তো ভালো করে আমি এতদিন আমার স্ত্রীকে দেখতেই পারিনি। মানে এটি সেই জিনের কথা, মানে জিনও মনে করুন যে সাইকো হয়ে গেছে, তার নিজের মেমোরি হারিয়ে ফেলেছে। যার সাথে অ্যাটাচমেন্ট ছিল তার মানে তার কাছে এসে অ্যাটাচমেন্ট হয়ে গেল আরেকজনের সাথে, এবং তার মেমোরিটা এখানে ফল করে। ওই জিনকে বারবার বোঝানো হয় যে এটা তোমার জায়গা না, এবং ওই বেকুব সেটা বুঝতে পারেনি। অনেক সময় লেগেছে আমাদের। আমরা কিন্তু মারধরের প্রসেসে আগাইনি, মারধরের প্রসেসে আগালে লাভ নেই আসলে। এই পজিশন কেউ ঠেকাতে পারতো না, কারণ এতে হিতে বিপরীত হতো। এই জন্যই সে ওই ফোর্সফুলি তার স্ত্রীকে ওইখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু এইখানে এ হচ্ছে তার স্ত্রী না, মানে এইখানে এই জিন নিজেই পার্সোনালিটি শিকার, আমার যেটা মনে হয়। আমাদের অনেকের মধ্যে আবার যে ডিআইডি রয়েছে না, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আমার মনে হচ্ছে জিনের ওই অবস্থা হয়ে গিয়েছিল। এর নিজে যার সাথে অ্যাটাচমেন্ট ছিল, তার সাথে অ্যাটাচমেন্ট সামহাও ঘুরে গিয়েছিল, ঘুরে এর সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এখন একেই তার স্ত্রী মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে জিন কখনো কারো মানুষের স্বামী বা স্ত্রী হতে পারবে না, এটা হয় না। এটা যদি হয়ও লাইফ হেল হয়ে যায়, হেল। তো এইখানে মনে করুন যে রোগীর মধ্যে সুইচ হয়ে গিয়েছিল এইটুকুই, এবং ওই জিনের মেমোরি ফল ছিল, মানে মেমোরি ফল হয়ে গিয়েছিল। আমি সাহেব যখন জিনের সাথে কথা বলছিল, আমি সাহেব 1 সেকেন্ডে ধরে ফেলেছিল যে এ কোনো কিছু মনে রাখতে পারে না, এই জিন। এবং এই জিনের ভুলটা হচ্ছে এইখানে। এবং সে কেন কোনো কিছু মনে রাখতে পারে না জানেন, সে দেখতে পেত না, মানে তাদের যে বাহ্যিক যেই দেখার অ্যাবিলিটি, ওই জিনিস সেটা ছিল না। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে সে কীভাবে টের পেল যে মহিলাকে ব্যাড টাচ করেছে। আরে ভাই, সে তো জিনের সাথেই, মানে জিন তো ওই মহিলার সাথেই, তো যখন ব্যাড টাচ করে সে তো সেটা ফিল করবেই। দেখুন, জিন যখন মহিলার সাথে থাকুক বা পুরুষের সাথে থাকুক, তাদের সাথে যেমন আচরণ করা হবে, জিন সেটা পুরা 100% ফিল পাবে। তো ওইটা শিক্ষা সে দিয়ে দিয়েছে। মানে এটা আহামরি কিন্তু বলার মতো কোনো কিছু না, কিন্তু এখানে তফাৎটা কি জানেন, নিজে এইটাই, যে যেই জিনের ব্যাপারটার কথা বলছিলাম, এক তো সে নিজে দেখতে পেত না, এবং এই দেখতে না পাওয়ার কারণে এই যে কনফিউশনটা তৈরি হলো, সে তার অ্যাকচুয়ালি যার সাথে তার অ্যাটাচমেন্ট ছিল তার বদলে ওই কাছাকাছি থাকার কারণে এই মেয়ের সাথে তার অ্যাটাচমেন্ট হয়ে যায়। এখন জিজ্ঞেস করতে পারেন যে মানে সে বুঝতে পারলো না কেন, ধরলাম যে সে অন্ধ, ওটা আমিও জানি না যে সে কেন বুঝতে পারে নাই, আমিও জানি না। ওই যে বললাম না যে আমার মনে হয় যে তারও হয়তো ডিআইডি রয়েছে। তো এই আর কি। আর এখন অ্যাটাচ করে দিব, বেশি বড় না, 8 ঘন্টার মতো। আগে এটা রেকর্ড করা ওই যে জামাল খাশোগির ব্যাপারটা নিয়ে, পডকাস্টের শেষ অংশটুকু এখন আপনারা শুনতে পাবেন, এবং আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। হয়তো ডিউরেশন একটু কম লাগতে পারে, কারণ হচ্ছে কি শরীরটা খারাপ, তো মানে
রিকভারি প্রসেসে থাকা অবস্থার মধ্যেও শরীর খারাপ হয় আবার। এই জন্য অনেক কিছু সরাসরি করতে পারছি না। আমার হিসেব ছিল যে আমি আপনাদের সাথে ব্ল্যাক লিকুইডের ওই অংশটা শেয়ার করবো, ওই যে ঘন্টাখানেক যে আমি গ্যাপ ছিলাম, কিন্তু শরীর খারাপ দেখে ওই ঝুঁকিটা নিইনি। তো জামাল খাশোগির ব্যাপারটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, ওইটাই এখন আমি আপনাদেরকে শোনাবো। আগে রেকর্ড করেছিলাম, এটা শুধু অ্যাটাচ করে দিচ্ছি এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো সাবজেক্ট নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো ওই সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আমার সীমা রেখার মধ্যে থেকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। 2018 সালের অক্টোবরের 2 তারিখ। সারা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা ঘটতেই থাকে দুনিয়াতে। ঘটনাগুলো অদ্ভুত হয় অনেক সময়। এমন একটি ঘটনা ঘটে তুরস্কের সৌদি কনসুলেটে। যতক্ষণে পুরো বিশ্ব সে ঘটনার ব্যাপারে জানতে পেরেছিল, ততক্ষণে দিনের পর দিন চলে গিয়েছিল। এবং যখন এই ঘটনার বিভীষিকা মানুষ জানতে পারল, তা মনে করিয়ে দেয় আমাদেরকে যে আমরা আসলে দানব না মানুষ। জামাল খাশোগি, তার নামের উচ্চারণ এইটাই। অনেকে হয়তো খাশোগি বলে কারণ উচ্চারণ করতে পারে না। জামাল খাশোগি সেই দিন সৌদি কনসুলেটে গিয়েছিলেন কেন? একটাই তো কারণ ছিল, তিনি গিয়েছিলেন তার একটা সার্টিফিকেটের প্রয়োজন, যেই সার্টিফিকেট তাকে প্রমাণ করে যে তিনি সিঙ্গেল। তুরস্কে তিনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন, তুরস্কের বিয়ের রীতিনীতি অনুযায়ী দুজনকেই সিঙ্গেল সেটা প্রমাণ করার জন্য সার্টিফিকেট দিতে হবে। এবং জামাল খাশোগি ওই সার্টিফিকেট, যেহেতু তিনি সৌদির একজন নাগরিক, তাকে সৌদি কনসুলেট থেকেই সেই সার্টিফিকেট নিতে হবে। এবং সেই দিন সৌদি কনসুলেটে যাওয়া, তার আগে তার পেছনে সাজানো সেই ষড়যন্ত্রগুলো আজকে আমি একটু আপনাদেরকে বলি। যখন প্রথমবার তাদের বিয়ের জন্য এই সার্টিফিকেট প্রয়োজন পড়ে যে তারা দুজনই সিঙ্গেল, স্বাভাবিকভাবে যিনি তুরস্কে রয়েছেন তার পক্ষে সেটা ম্যানেজ করা সম্ভব, কিন্তু সৌদি নাগরিক জামাল খাশোগির পক্ষে সেটা সম্ভব না। শুধুমাত্র তাদের কনসুলেটের মাধ্যমেই সেটা তার কাছে আনা সম্ভব। তিনি কনসুলেটে গিয়েছিলেন ঘটনার 3 থেকে 4 দিন আগে। তিনি যখন কনসুলেটে গিয়েছিলেন, সেই দিন কনসুলেটে কিন্তু একজন লোক উপস্থিত ছিল, তার নাম হচ্ছে মোজাইনি। দেখুন, প্রত্যেকটা কনসুলেটে, মনে করেন যে আপনি বাংলাদেশি, আপনার যে কনসুলেট রয়েছে পার্শ্ববর্তী দেশে, সেইখানেও কেউ না কেউ রয়েছে যে সব সময় সব ধরনের সম্পর্ক বজায় রাখে সরকারের সাথে অথবা গোয়েন্দা সংস্থার সাথে, এরকম লোকদের সাথে। মোজাইনিও ছিল একজন। মোজাইনি যখন দেখতে পায় যে ক্রাউন প্রিন্সের অন্যতম সমালোচক জামাল খাশোগি তাকে হাতের কাছে পাওয়া যাচ্ছে, সেই দিনই সে উড়ে চলে যায় রিয়াদে। সেইখানে যে সেই প্ল্যানটা করা হয়, যে প্ল্যানটার মূল নায়ক হচ্ছে একজন, কে? জামাল খাশোগি। নায়ককে খুন করতে হবে, নায়ককে অপহরণ করতে হবে, অথবা নায়ককে জিম্মি করতে হবে। ভিলেনের রোগ কিন্তু এইটাই। মোজাইনি এখান থেকে যে সেই হিট স্কোয়াডটা তৈরি করে, এবং হিট স্কোয়াডটা এমনি তৈরি হয় না। উপরের মহল থেকে যদি ওই হুকুম না আসে, তাহলে কোনো হিট স্কোয়াড তৈরি হতে পারে না। ওই হিট স্কোয়াড তৈরি হয় এবং আগে থেকে প্ল্যান তৈরি করা হয় যে কখন খাশোগিকে ফোন দেওয়া হবে, তাকে এটা বলার জন্য তোমার কাগজ চলে এসেছে, তুমি কনসুলেটে আসো। সব কিছু সেই রিয়াদে বসে প্ল্যান করা তৈরি, একদম তৈরি, প্ল্যান করা। রিয়াদ থেকে যেই দিন ঘটনা ঘটবে, সেই দিন ঘটনার আগে, মানে ঘটনার সকাল, ঘটনা তো ঘটবে দুপুর 1টা বাজে, দিবাগত রাত আর কি, সোমবার দিবাগত রাত, মঙ্গলবার ভোর রাতের ভেতরেই 2টা টিম চলে আসে, দুইটা টিম রিয়াদ থেকে 2টা টিম চলে আসে। প্রথমে তো মোজাইনি ফেরত আসে নিজেই, তারপরে আসে 3 জন,
এদেরকে আপনি পরবর্তীতে এদের পরিচয় যদি না দেই এখনই, তাহলে বুঝতে পারবেন না। ধরে নিন যে এটা প্রথম টিম, যে টিমে 3 জন লোক এসেছিল এবং যাদের মধ্যে একজন হচ্ছেন ফরেন্সিক এক্সপার্ট সারা আল তুবাইগি, আর একজন হচ্ছে বডি ডাবল। বডি ডাবল কি? দেখতে হুবহু কাছাকাছি এক এমন একজন, তার নাম হচ্ছে মুস্তফা। তারপরে সবচেয়ে গুণধর ব্যক্তি যিনি, বলা যেতে পারে যে এই অপারেশনের হেড, মাহের মুত্রে MBS অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে ক্লোজ অফিসারদের মধ্যে একজন। আপনারা তাকে যেই কোনো জায়গায় দেখতে পাবেন, ওই ঘটনার আগ পর্যন্ত MBS এর সাথে বিভিন্ন জায়গায় তাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন আপনারা। এই 3 জন আসে, পরবর্তীতে একটি প্রাইভেট জেটে বাকি লোকেরাও চলে আসে। তারা যে যার মতো হোটেলে অবস্থান করছিল, তাদের মিশন তো একটাই, কনসুলেটে খাশোগজি আসবে, তারপরে যেটা হবার হবে। তখন পর্যন্ত যে তাদের প্ল্যানিং এটাই যে তাকে খুন করা হবে, তা আমাদের পক্ষে বলা কঠিন। এমনও তো হতে পারতো যে তাকে হয়তো ধরে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, কারণ বিভিন্ন কনসুলেট থেকে আগে পরে কখনো না কখনো এইভাবে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরুন যে আপনি এখন পলিটিক্যাল অ্যাসাইলাম চালিয়েন এবং আপনি ধরুন আমাদের বাংলাদেশে আমেরিকার এম্বাসি রয়েছে, আপনি সেইখানে যে আশ্রয় প্রার্থনা করলেন, ওটা আমেরিকার এম্বাসি, বাংলাদেশের কেউ যে ঢুকবে না সেখানে। কিন্তু ধরুন সেটা পাকিস্তানের এম্বাসি, বাংলাদেশের পুলিশ ঢুকে যাবে, তো এম্বাসির ঢুকে যাবে এবং আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবে বা হেফাজতে নিয়ে চলে আসবে। মানে এটা ভেরিফাই করে যে আপনি আসলে কোন দেশের কনসুলেটে ঢুকবেন। আমেরিকার কনসুলেটের উপর তা হাত দিতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে হাই কমিশন বা এই যে কনসুলেট, এগুলো হচ্ছে যে দেশে যেই জায়গায় অবস্থান করছে, মনে করুন যে আপনার বাড়িটা, কথার কথা আপনার বাড়িটা এখন কনসুলেট বা হাই কমিশন হয়ে গেছে, হাই কমিশনের অফিস, এই জায়গার মালিকানা এই মুহূর্তে সেই দেশের। অর্থাৎ এইখানে যদি কোনো কিছু করে তাহলে সেই দেশের উপর আক্রমণ করা সমান। যেমন আমাদের বাংলাদেশের কনসুলেটের উপরে কিন্তু হামলা হয়েছিল ভারতে, তো ওইটা কিন্তু ডিরেক্ট বাংলাদেশের উপরে আক্রমণ করার মতো ব্যাপার। এখন আপনি যদি বাংলাদেশে বসে ভারতের হাই কমিশনের সামনে যে যদি ঢিল মারেন, এটা কিন্তু বড়সড় ব্যাপার, এটা কিন্তু ছোট্ট ব্যাপার না। তার মানে আপনি ভারতের উপরে হামলা করছেন, 10 জন মারুক 20 জন মারুক, ওইটার হিট কিন্তু পুরো গভর্নমেন্টকে দিতে হবে। বুঝতে পারলাম? তো এই জন্যই তারা তাকে হাই কমিশনের ভেতরেই ধরতে চেয়েছিল। আর এই জন্যই সেই যে ব্যক্তিটা, প্রথম ব্যক্তিটা মনে আছে আপনাদেরকে, যার নাম বললাম যে মোজাইনি, সে রিয়াদে চলে যায় এবং প্ল্যান তৈরি করে। এবং প্ল্যানের হেডকে ওই যে বললাম মুত্রেম। এখন এরা সবাই অপেক্ষা করছে কখন জামাল খাশোগজি আসবে। জামাল খাশোগজিকে জানানো হয় কনসুলেটে কখন আসতে হবে, এবং জামাল খাশোগজি 1:15 দিকে কনসুলেটে প্রবেশ করে এবং ওইটাই তার শেষ, মানে তাকে কেউ জীবিত অবস্থায় দেখতে পেয়েছিল। এর পরবর্তীতে ইতিহাস আমরা সবাই জানি। প্রথমে কাভার আপ শুরু হয়। কাভার আপ হয় কেন? ধরুন এমন একটা ঘটনা ঘটলো, কোথায় ঘটেছে দেখতে হবে তো, হাই প্রোফাইল এরিয়াতে ঘটনা ঘটেছে, অনেক আগে থেকেই তো আপনি আন্দাজ করতে পারবেন না, পারবেন? অনেক আগে থেকেই তো এরকম যে প্ল্যান হচ্ছে, তখন সেটাকে আপনি আন্দাজ করতে পারবেন। শুরুর দিকে এরকম মনে হবে না, কিন্তু আপনাকে দেখতে হবে যে তার সাথে ক্রাউন প্রিন্সের সাথে সম্পর্ক কীরকম ছিল। জামাল খাশোগজি কিন্তু একেবারে খুব কাছের লোক ছিল এই যে সৌদি রাজবংশের, কিন্তু পরবর্তীতে যে ডিফারেন্সটা তৈরি হয়, এর পরবর্তীতে এই যে MBS মোহাম্মদ বিন সালমান, তার সাথে যে তার এই তার যে পরোক্ষ সমালোচনা যে করতো, একজন ক্ষমতাবান ব্যক্তি কোনো মতে পরোক্ষ এবং প্রত্যক্ষ পরোক্ষ এই ধরনের সমালোচনা সহ্য করতে পারে না, তার কাছে পাওয়ার রয়েছে, ইমেন্স পাওয়ার রয়েছে। তাহলে খাশোগজি জিনিসটা কি? কিছুই না এক হিসেবে, তাই না? কিন্তু খাশোগজিকে কিন্তু এর আগেও বেশ কয়েকবার কৌশলে অথবা লোভ দেখিয়ে তাকে সৌদিতে নিয়ে যাওয়ার চেষ্টা করানো হয়েছিল, কিন্তু খাশোগজি জানতো যে সৌদিতে গেলে সে বাঁচবে না, খাশোগজি নিতান্তই জানতো না যে তার জন্য সেখানে ফাঁদ রেখে বসে আছে। তিনি গিয়েছিলেন শুধুমাত্র তার সার্টিফিকেট টানতে।
তো জেনারেল হাই কমিশন অথবা যে কোনো একজন ব্যক্তির রুমে যখন তিনি ছিলেন সেই সময় সেইখানে কিন্তু ছিল কি জানেন, ওই যে MBS এর সবচেয়ে খাস অফিসার, বিভিন্ন জায়গায় তার ছবি পাবেন আপনারা। তো মুত্রেব এবং জামাল খাশোগির সাথে মোটামুটি কথা কাটাকাটি হয় এবং ওর কিছু এভিডেন্স কিন্তু ইন্টারনেট আপনারা পাবেন। তার পরবর্তীতে তার মুখের মধ্যে সম্ভবত প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে প্রথমে তাকে সাফোকেট করে তারপরে তার মৃত্যু হবার পরে ধারণা করা যেতে পারে যে সবার আগে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ধারণা করা যেতে পারে, কেন এই ব্যাপারে পরে আসব। আপনাকে দেখতে হবে যে ওই অপারেশনে কে কে ছিল এবং তাদের ক্রাইটেরিয়াটা কি। দেখুন, একজন লোক রয়েছে যে হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট, তার নাম হচ্ছে তুবাইকি। তার পুরো নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি। একজন ফরেন্সিক এক্সপার্ট যে কি লেভেলের জিনিস এটা আপনি তার সাথে না থাকলে বুঝতে পারবেন না। একজন ফরেন্সিক এক্সপার্ট যেই জায়গায় কোনো ক্লু নেই সেখান থেকে ক্লু বের করে ফেলতে পারবে। মানে এটা এমন এক সাবজেক্ট, মৃতদেহ থেকে ক্লু বের করে ফেলতে পারবে। এমনকি তাকে যদি আপনি এভিডেন্সের জায়গায় নিয়ে যেতে পারেন, সে ট্রেস করে ফেলতে পারবে। আমাদের দেশের কথা বাদ, আমাদের দেশের কথা বাদ। তো এই যে ফরেন্সিক এক্সপার্ট, তার সেখানে কাজ ছিল এবং বডি ডাবল জেম তারও সেখানে কাজ ছিল। কি প্ল্যান ছিল জানেন? প্ল্যান হচ্ছে কি, স্বাভাবিকভাবে যখন একটা মানুষ মিসিং থাকবে, খুনের কথা বলছি না কিন্তু এখনো, ঘটনা কি ঘটেছিল তখন পর্যন্ত কেউ জানতো না, দুনিয়াবাসীকে তো কিছু জিনিস দেখাতে হবে। তো প্ল্যান ছিল এটা যে ওইখানে যদি খুনাখুনির মতো কোনো ঘটনা ঘটে যায় তাহলে ফরেন্সিক এক্সপার্ট দরকার। মানে যদি স্বেচ্ছায় তাকে যদি আনা না যায়, ধরুন যখন যে কনসার্টের ভিতরে তাকে ধরবে, তাকে যদি বলে যে হ্যাঁ তোকে এখন সত্যি যেতে হবে, সে যদি রাজি না হয় তাহলে তাকে কাট অফ করতে হবে, তাই না? তখন আপনার ফরেন্সিক এক্সপার্ট জরুরি। এরপর হচ্ছে কি, তাদের যে প্ল্যান ছিল, বডি ডাবল নিয়ে এসেছিল মুস্তাফা, বডি ডাবল। তো বডি ডাবলের কাজ হচ্ছে কি, যে যখন মনে করুন যে আপনাকে যদি কেউ অ্যাবডাক্ট করে নিয়ে যায়, দুনিয়াকে দেখাতে হবে তো যে না এটা তো আমাদের দ্বারা হয়নি, এটা অন্য কেউ করেছে। তখনই যে বডি ডাবল, সেই যে মেকআপ করেছিল, নকল দাড়ি লাগিয়েছিল, খাশোগির জামা কাপড় পরেছিল, এটা তো হাই প্রোফাইল ঘটনা ঘটে যাবে স্বাভাবিকভাবে, এটা সবাই জানে। তো যাতে সবাইকে ধাপ্পাবাজি দেওয়া যায় বা দেখানো যায় যে না খাশোগি তো অন্য রাস্তা দিয়ে বের হয়ে গেছে, কারণ শুরু থেকে কিন্তু কনসুলেটের নেগেটিভ এটাই ছিল যে খাশোগি বের হয়ে গেছে, অথচ খাশোগি কিন্তু বের হননি। তো মুস্তফার কাজ ছিল, যেহেতু সে বডি ডাবল, ওই তার মতো নকল দাড়ি লাগিয়ে নিয়েছিল এবং তার কাপড় পরে নিয়েছিল, কিন্তু জুতোটা সে পরেনি। জুতোটা মানে একজনের জুতো আরেকজনের পায়ে সহজে ফিট হবে না। তো ভেবে দেখুন তারা কি প্ল্যান করেছিল আর তারা কি প্ল্যানে সাকসেস হয়েছে সেটা তারা আমরা জানি না, কিন্তু তারা একজন মৃত ব্যক্তির মানুষের শরীরের থেকে খুলে নেওয়া কাপড় পরে সেই ব্যক্তি পুরো শহরে ঘন্টার পর ঘন্টা ঘুরে পরে দেশ ত্যাগ করে চলে গেছে, দেখানোর জন্য যে জামাল খাশোগি চলে গেছে। ভাবতে পারেন। তো তারপর অপারেশনে ফেরত যাই, তাদের সে অপারেশন, তো বাইরে তো সে ঘোরাফেরা করছে, এখন ভেতরে ওনাকে কেটে ব্যাগের ভিতরে ঢুকানো হয়। তো তারপরে ব্যাগের ভিতরে ঢুকানোর পরে বাকি লোকেরাও সে অপারেশনে ছিল, ওই কনসুলেট থেকে বাইরে অন্য গাড়ি দিয়ে ওই কনসুলেটেরই একটা হাউস রয়েছে দূরে কোথাও, সেখানে নিয়ে যায়। এরপর খাশোগির বডির কি হয়েছে, মানে বডির যে রিমেইনিং অংশগুলো ছিল, মানে বডির কোনো পাতাই পাওয়া যায়নি খাশোগির। এবং এই লোকেরা পরবর্তীতে বিকেল 5টার মধ্যে, দেখুন 1:15 বাজে তিনি ঢুকেছিলেন এবং তারা বিকেল 5টা, 5:30 বা 6টার ভিতরে তুরস্ক ত্যাগ করে চলে যায়। এরপরে স্বাভাবিকভাবে যখন খোঁজ খবর বের হয় খাশোগি মিসিং,
তুরস্কের এটা বুঝতে সময় লাগে না, কিন্তু বুঝলেও একটা মানে এখানে একটা পলিটিক্যাল ব্যাপার রয়েছে। আপনি চাইলেই অনেক কিছু ধুমধাম বলতে পারবেন না, ধীরে শুয়ে রোহে রয়ে এভাবে অনেকভাবে আগাতে হয়। ক্ষমতায় থাকলেই আপনি সত্য কথা চিৎকার করে বলতে পারবেন না, এখানে অনেক ব্যাপার রয়েছে। তো তুরস্ক সেটা হয়তো বুঝতে পেরেছিল যে তাকে হয়তো এলিমিনেট করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে কি হয়েছে সেটা তো তুরস্ক তখন জানতে পারে না। তারা চাইলেই সেখানে যে ঢুকতে পারবে না। যত সময় যাচ্ছিল 3 দিন 4 দিন, ততদিনই পরিষ্কার হয়ে যায় যে খাশোগিকে খুন করা হয়েছে। এবং ধীরে 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 তুরস্ক এভিডেন্স ছাড়তে শুরু করে এবং তাদের উপরে চাপ দিতে শুরু করে। শুরুতেই এমবিএসকে ধরেনি তারা একেবারে শুরুতেই এমবিএসকে ধরেনি। সবাই অ্যাকচুয়ালি তখন পর্যন্ত কাভার করার চেষ্টা করছিল এমবিএস খুব ভালো মানুষ, এমবিএস এর হুকুম ছিল না, বা এমবিএস এইটার ভেতরে নাই, বা এরকম কোনো কিছু। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু দেখবেন মুট্রেপ কিন্তু এমবিএস এর পার্সোনাল সিকিউরিটি মেম্বার ছিল, এবং তাকে আপনি বিভিন্ন জায়গায় পাবেন মুটরেপকে। তো তার পরবর্তীতে পুরো দুনিয়া জানতে পারলো যে খাশোগিকে কিভাবে হত্যা করা হয়, আর পরবর্তী সব কিছু আপনি জানেন। কিন্তু কথা হচ্ছে কি, আজকে পডকাস্টে তার এই হত্যাকাণ্ডের ব্যাপার নিয়ে কথা বলবো না। তিনি তো হত্যার শিকার হয়েছেন। এই রাজনৈতিক প্লট বা এই সমস্ত কিছুর বাইরে কথা বলবো মানুষরূপী দানব নিয়ে। দেখুন, দুবাই কি, তাকে আপনি যে কোনো কথা বলতে পারেন, কিন্তু সে একজন ফরেন্সিক এক্সপার্ট। আমি আবারও বলি, এরা অন্যরকম জিনিস। এরা যা হজম করতে পারবে তা আপনি হজম করতে পারবেন না। এবং সে কিন্তু একটা অডিও রেকর্ডে হাসতে হাসতে বলেছিল যে আমি অন্য কোনো দিন যখন কোনো কিছু কাটি তখন আমি গান শুনি, কিন্তু আজকে আমি গান শোনা ছাড়াই কাটতে পারবো। তার মানে কি, তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। যখন একজন মানুষকে আপনি কেটে টুকরো টুকরো করবেন, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ খুনি, তার হাতে যদি দাঁত থাকে, তার হাতে যদি বটি থাকে, বিশ্বাস করেন সে ভরকায় কেন জানেন? একটা উদাহরণ দিই। অনেক খুনি আপনি পাবেন যে খুনিরা খুন করার পরে বুঝতে পারে যে তারা বড় ভুল হয়ে গেছে। কেন বুঝতে পারে জানেন? তাদের মধ্যে একটা বিশ্বাস থাকে যে আমি এই লাশ গায়েব করতে পারবো। তখন যে লাশ গায়েব করার কথা ছিল একভাবে, তারা সেভাবে গায়েব করতে পারে না। হঠাৎ করে তাদের মাথার মধ্যে আসে কি, যে লাশ কেটে কেটে একটু একটু করে সরানো যেতে পারে। তো আপনি বাইরে থেকে যে হিউম্যান বডিটা দেখেন, মানুষের বডিটা দেখেন, এইটা যখন কাটবেন, সাপোজ এই মুহূর্তে শুয়ে থাকা অবস্থায় পেটের উপর দিয়ে কেটে আপনি কি দেখতে পাবেন? নারী বইটা দেখতে পাবেন সবার আগে। তারপর পরে আপনার চোখের সামনে পড়বে সবচেয়ে বড় অর্গান, লিভার। হজম করতে পারবেন আপনি? ওইখানে মানুষটা কিন্তু ডেড, যাকে আপনি নিজেই মেরেছেন, হয়তো গলা টিপে, অথবা অন্য কোনোভাবে। এখন আপনি এই শরীরকে গরুর মাংসের মতো কাটবেন কিভাবে? ঘরে তো চাপাতি নেই, বটি দিয়ে কাটবেন। বটি দিয়ে কিছু সময় আলিফালি করলেন, ধরলাম বটি দিয়ে কিছু সময় আলিফালি করলেন, কিন্তু বডি থেকে তো কিছু সময় পরে গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে। আপনি এটা ঢাকবেন কিভাবে? এই ঘটনাগুলো না কয়েক সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে চলে আসে। আপনার মনে হবে কি আপনি এক্ষুনি সব কিছু কেটে আপনি করে ফেলতে পারবেন, লাশ গায়েব করতে পারবেন, কিন্তু পরে যে দেখবেন যে আপনার বডি দিয়ে কাজ হচ্ছে না, আপনার বডি থেতলে যাচ্ছে। সরাসরি হাড়ের উপরে যখন আপনি কোপ মারছেন, শব্দ হচ্ছে, বডিও থেতলে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে আপনি ধরা খেয়ে যান। আর যদি কেউ নিজের নার্ভ শক্ত রেখে যদি বডিকে কেটে ফেলতে পারে, মানে হাত, তারপরে হচ্ছে পা আলাদা করে, মাথা আলাদা করে, বডিকে কয়েক ভাগে ভাগ করে যদি কেটে বডি সরাতে পারে, তাহলে ভাবতে হবে যে তার নার্ভটা কতখানি শক্ত ছিল সেই সময়, নিজের উপর সে কন্ট্রোল রাখতে পেরেছিল। একজন সাধারণ মানুষের কথা বলছি। কিন্তু তারপরও মানুষ ধরা খায় কেন জানেন? কারণ তারা ফরেন্সিক সায়েন্সের ব্যাপারে কিছুই জানে না। আপনি মনে করেন যে একটা খুন হলো, এক জায়গায় কিছু খুন হলো, আর সেখানে শুধুমাত্র পুলিশ গিয়েছেন না, সেখানে কিন্তু ফরেন্সিক এক্সপার্ট লোকও যায়। কিন্তু হয় কি, যে আসলে রিপোর্টটা নিয়ন্ত্রণ করে পুলিশ। ফরেন্সিক যদি বলে যে এখানে খুন হয় নাই, পুলিশ চাইলে সেটাকে বদলে লিখতে পারে খুন। চাইলে তারা সেটা করতে পারে, যে সেটা যদি হয় আপনার হাই প্রোফাইল কোনো কিছু, মানে কভার আপ করা লাগবে, কিন্তু পুলিশ এগুলো করে না। আসলে যেখানে আর কি দুর্নীতি থাকে সেখানকার হিসাব আলাদা। অনেক সময় তো অনেক কভার আপ করতে হয় তাদেরকে। তো একজন সাধারণ লোক যখন ওই যে
বললাম যে বডিটাকে টুকরো টুকরো করলো, সে এই প্রেশারও হ্যান্ডেল করতে পারে না, তার উপর অনেক চাপ যায়। এই রক্তগুলো তারা পরিষ্কার করলেও তাদের মনে হয় যে রক্ত পরিষ্কার করেছে, তাদের মনে হয় যে ব্লিচিং দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলেছে, দুর্গন্ধ লাগবে না, কোনো কিছু লাগবে না। না, বিশ্বাস করেন, ফরেন্সিক এক্সপার্ট যে সে রুমে ঢুকে বলে ফেলবে ঘটনা কি। তারা সেরকম জিনিস, তাদের পড়ালেখা এবং এই যে আলামতগুলো তাদের ব্রেনের মধ্যে ফিট থাকে। পুরা ঘর নিটেড পরিষ্কার, কিন্তু তারা ধরে ফেলবে যে কোন হয়েছে এখানে, মার্ডার হয়ে গেছে এখানে, এটা ধরে ফেলতে পারবে তারা। তাদের মনে করতে পারেন যে তাদের হয়তো স্মেল করার শক্তি অনেক বেশি। একজন সাধারণ মানুষ যখন খুন করবে তার এই অবস্থাটা হবে। এখন খাশোগির বেলায় কী হয়েছিল, আমরা তো মোটামুটি সবাই জানি যে বোনস ব্যবহার করা হয়েছিল, পোর্টেবল বোনস, যেটা দিয়ে যখন আপনি শরীরটাকে কাটবেন স্মুথলি কাজ করতে পারবেন। আপনি বাজারে যেই ব্যাগটা দেখতে পাবেন, যে ব্যাগটার দাম এখন 20 টাকা, ওই ব্যাগটা মোটামুটি ওই ব্যাগটা 3টা ব্যাগ একজন 80 থেকে 90 কেজি লোককে ধরে ফেলতে পারবে। মানে ওই 3 ব্যাগে ভরতে পারবেন আপনি কেটে টুকরো টুকরো করে, নাড়ি বুড়ি সহ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ডেড বডি যদি আপনি কাটেন বা কোনো কিছু করেন, আপনাকে নাড়ি বুড়িকে সবার আগে ডিসপোজ করা লাগবে। এই জিনিসটা সবার আগে গন্ধ ছড়াবে এবং এটার গন্ধ আপনি নিজে পাগল হয়ে যাবেন। শুনতে অড লাগতে পারে, কিন্তু যখন বোনস দিয়ে তাকে কাটায় অবশ্যই তার এই সমস্ত অর্গানগুলোকে আগে ঠিকঠাক করে নিয়েছিল। এবং মানুষ যখন মারা যায় তখন তো আর হার্ট পাম্প করে না, হার্ট তখন আর পাম্পিং করে না দেখে ব্লাড প্রেশার একদম শূন্য থাকে, ব্লাডের যে প্রেশারটা একদম শূন্য। আপনি যখন কাটবেন তখন রক্ত কিন্তু চিলিক মেরে যাবে না, রক্ত কিন্তু বেয়ে বেয়ে পড়বে, স্মুথ অ্যাকশনে রক্ত বেয়ে বেয়ে পড়বে। আপনি কীভাবে বোঝাবো, আপনি যদি কীভাবে বোঝাবো, ধরুন মধু, এটা যখন কাত করবেন এটা যেভাবে পড়বে, ব্লাড ওইভাবেই পড়তে শুরু করে দেবে কিছু সময়ের ভিতরেই। যদি লোক মারা যায় 5 মিনিট পরেও ঠিক এই অবস্থাতেই রক্ত পড়তে থাকবে। যখন আপনি কাটবেন রক্ত সলিডিফাই মানে কোয়াগুলেট হবে তখন যখন প্রায় 1 ঘন্টা পার হবে। ততক্ষণে হয়তো রক্তটা একটু একটু জমে যাবার মতো ভাব হবে। যখন আপনি কাটবেন তখন আপনি হয়তো প্রেশার দিলে দেখবেন যে একটু জেলি টাইপ বের হয়, কিন্তু কাটলে যদি চাপ না দেন তাহলে জেলি টাইপ কোনো কিছু বের হবে না। রক্ত কিন্তু যে স্টাক হয়ে যাচ্ছে, কোয়াগুলেট হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। তো যখন এইভাবে তাকে কাটা হয় অবভিয়াসলি ব্লাড বের হচ্ছিল এবং এই ব্লাড ফ্লোরে সহজে পড়তে দেওয়া হয়। আগেই ফ্লোরের মধ্যে তারা হয়তো প্লাস্টিক বিছিয়ে ফেলেছিল, আগেই শুরু থেকে কাপড় চোপড়গুলো সরিয়ে নেওয়া হয় যাতে করে হচ্ছে ওই বডি ডাবল মুস্তাফা সে কাপড়গুলো পরতে পারে। তারপরে তাকে কেটে টুকরো টুকরো করা হয়। ভাবতে পারেন, তাকে কেটে টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগের ভেতরে তার শরীরের অংশগুলো নিয়ে নেয়। একটা মানুষ যে জীবিত ছিল, যার 2টা চোখ, একটা নাক, মুখ, 1 জোড়া কান, 2টা হাত, 2টা পা, পুরো শরীর, মাথা, একটা মানুষ, একটা সৌন্দর্য, তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য একেবারে বিলীন হয়ে সে মাংসের স্তূপে পরিণত হয়ে গেল। কার দ্বারা? মানুষের দ্বারা, মানুষ নামক দানবের দ্বারা। সেই দানব অতি শান্তভাবে তাকে কেটেছে, অতি শান্তভাবে, একটুও চাপ ছিল না, একটুও ভয় ছিল না, কোনো কিছু ছিল না। আপনি ভাবতে পারেন সে কতটুকু সাইকো হতে পারে। এই লোকটাকে কিছুক্ষণ আগে তার সামনে খুন করা হয়েছে, গলা মানে সাফোকেট করে, তারপরে সেই লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এবং কেটে টুকরো টুকরো করতে তার তো একটু সময় লেগেছে, কম করে হলো 1-1.5 ঘন্টা। ওনার আনুমানিক ওজন তো ধরা যেতে পারে 90 কেজি বা 80 কেজি, জামাল খাশোগির। তা 80 কেজি বা 90 কেজি যদি হয়, এই শরীরে বোনের ডেন্সিটি তো রয়েছে, বোনের ওজন তো রয়েছে, বোন মানে হাড়, তো এই হাড় কাটতে শব্দ হবে না। তো এই বোন সম্ভবত ইলেকট্রিক্যাল ছিল, নাহলে পারতো না কেউ। তাকে কেটে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরে বাইরে নিয়ে কোথায় ডিসপোজ করেছে সেটা এর মধ্যে জানা কঠিন। কেন বলছি যে তারা লাশ বাইরে নিয়ে গেছে, এটা যেমন তদন্তের দ্বারা একটু আন্দাজ করা যায়, ঠিক তেমনি আপনি কনসুলেটের ভেতরে তার লাশ গলাতেও পারবেন না, পড়াতেও পারবেন না, ধরা খেয়ে যাবেন। ধরা খাবিনি,
মানে এমনি তো ধরা খেয়েছেন, কিন্তু কনসুলেটের ভিতরে ধরুন যে আপনি তার লাশটাকে মানে কেটে ফেলার পরে তো সেটা গলানো আরও বেশি সহজ। কেটে তারপরে লাশ গলিয়ে সেই মানে অ্যাসিড সহ মানে বডির রিমেইনগুলো আপনি ড্রেনে ফেলে দিবেন, এইটা যেমন একটা ভুল কাজ, কারণ ওই যে ডিএনএ পাওয়া যাবে খুব দ্রুতই। ঠিক তেমনি আপনি যদি আগুনে পুড়িয়ে দেন, আগুনে পোড়ানোর যে ভয়ঙ্কর স্মেল সেটা পুরো কনসুলেটের বাইরে চলে আসবে, কেউই ঠেকাতে পারবে না। আপনি কোনোভাবেই দুর্গন্ধকে আইসোলেট করতে পারবেন, এরকম দুর্গন্ধ। তো আমার যেটা মনে হয়, এমনকি তদন্তকারী তারাও মোটামুটি আন্দাজ করতে পারেন যে তার লাশে কেটে টুকরো করার পরে একটা ভ্যানে তুলে নেওয়া হয় এবং ওই যে সৌদি কনসুলেটেরই একটা বাড়ি রয়েছে, পরবর্তীতে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওইখানেই হয়তো হয় তার লাশের টুকরোগুলো হয়তো কোথাও ফেলে দিয়েছে, অথবা তখন হয়তো অ্যাসিড ব্যবহার করেছে বডিকে একেবারে গুলিয়ে ফেলার জন্য, কারণ বডি এখন টুকরো টুকরো অবস্থায় রয়েছে, আস্ত অবস্থা না। অ্যাসিড কাজ করবে খুব দ্রুত। ভাবুন যে আমরা কত ভয়ঙ্কর হতে পারি। আপনি মাছ কাটেন, মুরগি কাটেন, কিন্তু আপনি কখনো গরু জবাই দেওয়ার পরে সেখানে দাঁড়িয়ে হয়তো দেখেন না কীভাবে একটা গরুর শরীর থেকে মাংসপেশিগুলোকে আলাদা করা হয়, হাড়কে আলাদা করা হয়। এবং ইমাজিন করুন যে একটা মানুষ গরুর জায়গায় তার বুকের মাঝখান থেকে ফাড়া, তার রান থেকে মাংস কাটা হচ্ছে। ভাবতে পারেন একটা মানুষ। জামাল খাশোগি এমন তো না যে বোনস দিয়ে তার রানের উপর দিয়ে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে, না, বোনস এইভাবে কাজ করবে না। অর্থাৎ ওই ফরেন্সিক এক্সপার্ট তুবাইকি হাড় থেকে মাংস আলাদা করেছে, জানেন? নইলে এটা সম্ভবই না। মাংসপেশি সহ মানুষ কেন, আপনি অন্য কোনো পশু যাদের মাংসপেশির আয়তন বড় হতে পারে হাড়ের চারপাশে, তা আমাদের উরুটা হচ্ছে পায়ের অংশ, একটা হাড়ের চারপাশে অনেক বড় মাসেল না, আপনি এটাকে তার বোনস দিয়ে কাটতে পারবেন না, মানে মাসেলটাকে। কারণ মাসেলের অনেক ভেতরে যে কিন্তু সে হাড়, মানে হাড়ের চারপাশে গড়ে ওঠা মাসেলটা কিন্তু অনেক পুরু, অনেক মোটা। তো এই মাসেলটা থেকে কি করতে পারছে ভালো বন্ধু, দেখুন তো একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। কেটে মাংসটা আলাদা করে ফেলেছে বোন থেকে। আপনি যেভাবে একটা চিকেনকে বোনলেস করেন না, জামাল খাশোগি তাকে বোনলেস করা হয়েছিল। তাকে কেউ কোনোদিন চিনতে পারবে না, না জানি তার খুলিকে কয় টুকরা করা হয়েছে, না জানি তার চোখকে কয় টুকরা করে ফেলেছে ওই ঠান্ডা মাথায় ওই ফরেন্সিক এক্সপার্ট। এবং ওই যে বললাম, গাড়িতে করে লাশগুলো মানে রিমেইনিং অংশগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং পুরোপুরি ক্লিন করে দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, আপনি ক্রাইম করে পারবেন না। আল্লাহর দুনিয়াতে আল্লাহ কোনো বান্দাকে, কোনো সরকারকে, কাউকে সুযোগ দেয় না ক্রাইম করে পার পাওয়ার জন্য। প্রশ্নই আসে না। আল্লাহ বিচার করেন এবং আল্লাহ তার যে কুদরতি সিস্টেম, ওই সিস্টেমে সব কিছু ব্যালেন্স করে রেখেছেন এখন পর্যন্ত। এই যে তারা মনে করেছে যে তারা এখানে ক্রাইম করে পালিয়ে যাবে এবং তাদের যে কাভার আপ মিশন, যে খাশোগি দেশ থেকে পালিয়ে গেছে বা হ্যান ত্যান, ওই যে মুস্তফা যেহেতু খাশোগি সে বাইরে ঘুরছিল, মানুষকে দেখানো সম্ভব যে কই খাশোগি তো পালিয়ে গেছে। কিন্তু এই সব কিছু সফল হয়নি। তুরস্ক কিন্তু ধীরে ধীরে সব ইনফরমেশন বের করতে শুরু করেছে এবং যখন ইনফরমেশনগুলো বের হলো তখন কি হলো জানেন, যে কয়েকদিন পরে আবার সৌদি টিম পাঠায়। ওই টিমের ভিতরে আবার দুজন ছিল, একজন ছিল টক্সিকোলজিস্ট এবং আরেকজন ছিল কেমিস্ট। এখন সৌদি তো পাঠিয়েছিল এই জন্য যে রিমাইনিং কোনো এভিডেন্স যদি থাকে, তুরস্ক যে কোনো সময় অ্যাম্বাসিতে ঢুকবেই, আর তুরস্ককে তো আটকানো যাচ্ছে না। তার দেশে তার মাটির উপরে সৌদির অ্যাম্বাসির ভিতরে একজন নাগরিক খুন হয়েছে, যেমন তেমন ব্যাপার না। সুতরাং তুরস্ক এইখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবেই যে ঘটনা কি।
তো এই জন্যই আরও অনেক বড় একটা টিম পাঠানো হয় তদন্তের নামে, কিন্তু সেই তদন্তের ওই টিমের সাথে ছিল দুইজন লোক, ওই যে বললাম টক্সিকোলজিস্ট খালেদ এবং কেমিস্ট, নাম ভুলে গিয়েছে। কাভার আপ করলেও পরবর্তীতে যখন তুরস্কের ফরেন্সিক এক্সপার্টরা ঢুকলো, তদন্ত হলো এবং ধীরে ধীরে বের হতে লাগলো আরও সব কিছু। আপনি ব্লাড স্টেইন বেশি দিন ঢেকে রাখতে পারবেন না, এটা ধরা পড়বেই। আপনার ফ্লোর ঝকঝকে পরিষ্কার, কিন্তু ফরেন্সিক এক্সপার্ট খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারবে এই ফ্লোরে রক্তের দাগ কোথায়। এটা কঠিন না। পরবর্তীতে আমরা কিন্তু খুব ভালো করে জানি যে জামাল খাশোগির এই ব্যাপারটা ঘটার পরে সরাসরি আঙ্গুল কিন্তু MBS এর উপরে যে পড়েছিল, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান। এবং মোহাম্মদ বিন সালমান করেছে কি জানেন, যে খুবই ট্যাকটিক্যালি সে এটার রেসপন্সিবিলিটি এভাবে নিয়েছিল যে আমারই দেশের নাগরিক, আমাদেরই অন্য নাগরিক বা সরকারের হাতে যদি কোনো কারণে নিহত হয় তাহলে এর জিম্মাদারি আমার। ভাবতে পারেন কত বড় টাউট। এই এমবিএস অনেক খারাপ লোক, আপনারা জানেন না। এই MBS তার হাতে যে ক্ষমতা রয়েছে, তার বিরুদ্ধে যেই কথা বলবে তাকে সে সেখান থেকে কোনো না কোনো কিছু করে ফেলতে পারবে এখনও। কিন্তু ঘটনাটা ঘটেছিল ইস্তাম্বুলে, ইস্তাম্বুল না, তুরস্কে, সম্ভবত শহরটা ইস্তাম্বুল নাও হতে পারে, আমার মনে পড়ছে না এখন। তুরস্কে ঘটনা ঘটেছে, এরদোয়ান তো ছাড়বে না, এরদোয়ান তো দেখবে। এবং ধীরে ধীরে নেগেটিভকে তারপরও তারা হোল্ড করার চেষ্টা করেছিল যাতে MBS এর উপরে এর দোষটা সরাসরি না যায়। কিন্তু পরবর্তীতে খুব সহজে বের হয়ে আসে যেটা মানে এরা হচ্ছে সবাই হিট স্কোয়াড। এবং হিট স্কোয়াড যদি উপর থেকে যদি নির্দেশনা না আসে তাহলে হিট স্কোয়াড তৈরি হবে কিভাবে এবং তারা যে একটা অপারেশন করে চলে আসবে কিভাবে। এটা যে কাভার আপ ছিল এটা তো মোটামুটি সবাই জানেই, সবাই দেখেছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে তুরস্ক যদি এই মুহূর্তে জানেও যে কোথায় কোথায় তার বডিটার পার্টগুলোকে ফেলা হয়েছিল, তুরস্ক এখন আর হাত দিবে না। কারণ ব্যাক চ্যানেলে অনেক কিছু হয়, ব্যাক চ্যানেলে অনেক কথাবার্তা চলে, ব্যাক চ্যানেলে অনেক ইস্যু হয়, এগুলো সমাধানও ব্যাক চ্যানেলে হয়। হয়তো MBS এর এই ব্যাপারটা, জামাল খাশোগির এই খুন, এটা ওই পেছনে ব্যাক প্রসেসেই সমাধান করা হয়তো করা হয়েছে।